ঠিক আছে, চল তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোদের আগে একটু বুঝতে হবে। তো আমি একটা পিডিএফ থেকে পড়াচ্ছি, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওই পিডিএফটা আমি ড্রাইভে আপলোড করে দেবো, ঠিক আছে? তো চল দেখা যাক, ভালো করে বোঝা যাক। তো মন দে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি আবাসিক মর্যাদা, মানে মেন এই চ্যাপ্টারে যেটা আমরা শিখি যে আমরা প্রত্যেকটা ব্যক্তির যখন ইনকাম ক্যালকুলেট করা হয়, সবার আগে সেই ব্যক্তিটা যেটা দেখা হয় সেটা হচ্ছে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কথার অর্থই হচ্ছে যে একটা ব্যক্তি মেনলি কোনো একটা প্রিভিয়াস ইয়ারে কতদিন ইন ইন্ডিয়াতে সে থেকেছে সেইটা আমাদের জানতে হয়। তার মানে মেনলি বোঝার চেষ্টা কর, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পার্সন একটা প্রিভিয়াস ইয়ারে কতদিন ইন্ডিয়াতে ছিল, সেইটাই হচ্ছে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এবার যতদিন সে ইন্ডিয়ায় ছিল তার উপর বেস করে ইনকাম ট্যাক্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলোকে মেনে আমাদেরকে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসকে বের করতে হয়। তাহলে কি বললাম, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে হচ্ছে সব থেকে বেসিক যেটা আইডিয়া, যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে কোন একটা ব্যক্তি ইন ইন্ডিয়াতে কতদিন ছিল তার একটা স্ট্যাটাস ক্যালকুলেট করা, যে ইন ইন্ডিয়া সে কতদিন স্টে করেছিল, সেই স্ট্যাটাসটা ক্যালকুলেট করাটাকে আমরা বলি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। ঠিক আছে, এবার আরেকটু গভীরে যেতে হবে তবে তোরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবি। ঠিক আছে, রেসিডেন্টকে মানে আমরা ক্লিয়ারলি এটাকে আমরা যদি বলি, তুই যদি বেঙ্গলি ভার্সানে জানতে চাস তো বলা হয় আবাসিক। ঠিক আছে, তাহলে কি বললাম, রেসিডেন্ট মানে, বা এখানে একটা ওয়ার্ড তোকে জানতে হবে যে রেসিডেন্ট, রেসিডেন্টকে বাংলায় বলা আবাসিক। আবাসিক মানে হচ্ছে যে সাধারণত ইন্ডিয়াতে বসবাস করে, সেই হচ্ছে আবাসিক। তো এখানে আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে এটাই যে কোনো একটা ব্যক্তি ইন্ডিয়াতে কতদিন ছিল সেটাকে আমাদের এই চ্যাপ্টারে বের করতে হবে, এবং এর ওপর বেস করেই আমাদের ইনকাম ক্যালকুলেট হয়, বা কোন ইনকামটা কার কাছে ট্যাক্সেবল, কোন একটা ব্যক্তির কাছে ট্যাক্সেবল হবে কি হবে না সেটা কিন্তু তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপরও অনেকটাই ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই জন্যে আমাদের এটা বের করতে হয়। তো চলে আয় দেখা যাক। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে মনে রাখবে তিনটে ক্যাটাগরির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হয়। কটা ক্যাটাগরি? তিনটে ক্যাটাগরি। তোরা এটা একটুখানি হলেও শুনে থাকবি। সে প্রথম ক্যাটাগরি হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে কি বললাম, ফার্স্ট ক্যাটাগরি কি? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। রেসিডেন্ট হওয়ার ফার্স্ট ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড যে ক্যাটাগরি সেটাকে আমরা বলি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। কি বললাম, ফার্স্ট ক্যাটাগরি যেটা লোক সেটাকে আমরা বলি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। তারপরেরটা হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, এবং লাস্ট ক্যাটাগরি হচ্ছে নন রেসিডেন্ট। এবার কখন একটা লোক কিরকম হবে সেটা তো আমরা পরে বুঝতে পারবো, বা সেটার জন্য কিছু বেসিক ক্রাইটেরিয়াস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কি বললাম, প্রথম কেসে রেসিডেন্টের তিনটে টাইপ আছে, একটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, সেকেন্ড হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, আর লাস্ট হচ্ছে নন রেসিডেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ভালো কথা। তাহলে কি কি বললাম আর একবার বলছি, যে ফার্স্ট কেস হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, তারপর হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা হচ্ছে নন রেসিডেন্ট। তো এই তিনটে ক্যাটাগরির মধ্যে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসকে ডিভাইড করি। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে, চলে আয় ঠিক নিচে চলে আসছি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আমাদের তিনটে ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল দেখতে পাই। মানে অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যে শুধু ইন্ডিভিজুয়ালের হয় তেমন নয়। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালের হতে পারে, এইচইউএফ
কোনো কোম্পানি, প্রত্যেকেরই হতে পারে, বাট আমাদের টপিকে শুধু ইন্ডিভিজুয়ালস আছে। কোন একটা ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেট করার সময় একটা ইন্ডিভিজুয়ালকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করে থাকি, বা তোদের বইয়েতেও দেখতে পাবি তোরা যে 3টে ক্যাটাগরিতে একটা ইন্ডিভিজুয়ালকে ডিভাইড করে, মানে কিছু 3টে ক্যাটাগরি না, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট রুলস আছে, সেই জন্য আমরা 3টে ক্যাটাগরিকে ভাগ করে রেখেছি। তাহলে কি বললাম, ইন্ডিভিজুয়ালকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা আছে, ঠিক আছে। তার মধ্যে সবার আগে যেটা সব থেকে বেসিক ক্যাটাগরি সেটা হচ্ছে আদার্স। আদার ইন্ডিভিজুয়ালটা আমরা সবার আগে পড়বো। তাহলে কি বললাম, প্রথমে তো 3টে ভাগের নাম তোরা পড়ে নিলাম, যে এবার আমি বললাম যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যে রুলস, তার যেগুলো ভাগ, সেই ভাগের মধ্যে প্রথম ভাগটাই আমরা পড়বো আদার্স। আদার্স কেন পড়ছি আগে, আগে তো এই দুটো হওয়া উচিত ছিল না, অ্যাকচুয়ালি আদার্সটা না পড়লে এই দুটো আমাদের কিছু মাথায় ঢুকবে না। তো আগে আমাদের আদার ইন্ডিভিজুয়াল মানে যারা কমন, তাদের কি নিয়ে আমাদের পড়তে, যারা কমনলি যাদেরকে নিয়ে আমাদের দরকার। তো চলো দেখা যাক, এবার আমরা চলে আসছি আদার ইন্ডিভিজুয়ালসের ব্যাপার। তো মন দিয়ে শোন, কোনো একটা লোক ইন্ডিয়াতে রেসিডেন্ট কি রেসিডেন্ট নয় সেটা জানার জন্য আমাদের শর্ত আছে, কিছু কি রয়েছে, কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলোকে আমাদের পালন করতে হয়। কি করতে হয়, যে শর্তগুলোকে মানতে হয়। যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল পারসন কন্ডিশনসগুলোকে স্যাটিসফাই করে তবেই কিন্তু আমরা তাকে রেসিডেন্ট বলবো, এবং অন্যান্য কথা বলবো, যেমন 3টে ক্যাটাগরির মধ্যে বলেই দিয়েছি, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি বলতে পারি, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি বলতে পারি, বা নন রেসিডেন্টও বলতে পারি। কখন কাকে কিভাবে কি বলবো সেটা জানতে হবে আমাদের এতে শর্তগুলো পড়ে। তো দেখা যাক শর্ত কি আছে, সেই শর্তগুলো আমাদের জানতে হবে। তো মন দিয়ে, দুটো টাইপের শর্ত আছে। একটা শর্তকে আমরা বলি বেসিক কন্ডিশন। কি বলি, একটা শর্তকে আমরা বলি বেসিক কন্ডিশন, সেকেন্ডটাকে আমরা বলি অ্যাডিশনাল কন্ডিশন। কি বললাম, একটাকে আমরা বলি বেসিক কন্ডিশন, সেকেন্ডটাকে আমরা বলি অ্যাডিশনাল। এবার মনে রাখবে, বেসিক কন্ডিশন আমাদের কোথায় রয়েছে, সেকশন 6-1 ধারা। 6-1 ধারা যেটা, যে শর্তগুলো রয়েছে সেটাকে আমরা বলি বেসিক কন্ডিশনস। কি কন্ডিশনস, বেসিক কন্ডিশনস, মানে যেটাকে আমরা বেঙ্গলি ভার্সনে বলি সাধারণ শর্ত, যেগুলোকে মানতে হয়। কোন একটা ব্যক্তিকে রেসিডেন্ট হওয়ার জন্য ফার্স্ট যে কন্ডিশনটা মানতে হয় সেটা হচ্ছে এই বেসিক কন্ডিশন, অর্থাৎ একটা লোককে এই বেসিক কন্ডিশনটা কিন্তু ফিল আপ করতে হয় সব সময়। তো কি বেসিক কন্ডিশন সেটা আমরা আসছি। আর প্রথম কন্ডিশন বলছে হি ইজ ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ফর 182 ডেজ অর মোর, মানে কোনো একটা লোককে প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে। তাহলে কি বললাম, প্রথম দুটো শর্ত আছে 6-1 ধারা আমরা পড়ছি, যেটাতে আমরা বলি বেসিক কন্ডিশনস। বেসিক কন্ডিশনে ফার্স্ট কন্ডিশন যেটা, যে কোনো একটা ব্যক্তিকে ইন্ডিয়াতে রেসিডেন্ট হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে প্রিভিয়াস ইয়ারে ইন দ্য পিওয়াই তাকে 182 দিন বা তার বেশি থাকতে হবে। কতদিন থাকতে হবে, 182 ডেজ অর মোর তাকে থাকতে হবে, 182 দিন বা তার বেশি থাকতে হবে। তাহলে কি বললাম, কোনো একটা লোককে ইন্ডিয়াতে রেসিডেন্ট হওয়ার জন্য সবার প্রথম কন্ডিশন কি, লোকটাকে প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে। এটা হয়ে যাচ্ছে আমার 6-1 ধারার প্রথম শর্ত। এটা হচ্ছে 6-1 এ ধারা, অ্যাকচুয়ালি কত ধারা, 6-1 এ ধারা এটা। এবার ধর এরামও তো হতে পারে কোন একটা, তাহলে কি বললাম, প্রথম শর্তের মধ্যে বলছে যে প্রিভিয়াস ইয়ারে লোকটিকে 182 ডেজ অথবা মোর, মানে 182 থাকলেও হবে এবং তার বেশি থাকলে তো হবেই, তাহলে 182 দিন বা তার বেশি থাকতে হবে, প্রথম কন্ডিশন এটা। সবসময় এটা হতে পারে যে কোনো লোক ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে পারছে না, কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়। তো সেই জন্য ইনকাম ট্যাক্স অথরিটিরা আর একটা কন্ডিশন তৈরি করে রেখেছে, সেকেন্ড কন্ডিশন দেখ, অর দিয়ে সেকেন্ড কন্ডিশনে বলছে হি ইজ ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ফর 60 ডেজ। লোকটাকে
প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকতে পারে, ধর 182 করতে পারলো না, তাহলে তাকে প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকতে হবে অথবা 60 দিনের বেশি থাকতে হবে, এবং মানে প্লাস মানে দুটোই করতে হবে, নয় 60 দিন থাকবে, 60 দিন অথবা তার বেশি থাকতে হবে, এবং 365 দিন বা তার বেশি থাকতে হবে ইন 4 প্রিসিডিং পিওয়াই। মানে কি বললাম, প্রথম কন্ডিশন হচ্ছে তাকে 182 দিন থাকতে হবে, এবং যদি ওটা করতে না পারে তাহলে সেকেন্ড চয়েস দিয়েছে। সেকেন্ড চয়েসে কি বলছে, তোকে 60 দিন থাকতে হবে প্রিভিয়াস ইয়ারে, এবং তার আগে 4 বছর, মানে যেটা তোর প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ারটাকে বাদ দিয়ে তার আগের যে 4 প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটাকে যোগ করে তোকে টোটাল 365 দিন থাকতে হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, বাট তোরা কিচ্ছু বুঝিস নি, আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝার ট্রাই কর। দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, দেখ আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 24-25 আমাদের প্রিভিয়াস ইয়ার। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমাদের প্রিভিয়াস ইয়ারকে বেস করে দেখতে হবে। তো প্রথম কন্ডিশনে কি বলা হচ্ছে, প্রথম কন্ডিশনে বলা হচ্ছে যে 24-25 প্রিভিয়াস ইয়ার, মানে যেটা তোমার প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ারে তোমাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি 182 ডেজ অথবা তার বেশি থাকতে হবে। মানে বলতে চাওয়া হচ্ছে তোকে 24-25 প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে। আর ধরে না আমি 200 দিন থেকেছি, হবে, তাহলে তুই 6-1 ধারা পূরণ করলি, অর্থাৎ তাহলে কি বললো, প্রথম কন্ডিশন যেটা তোকে তোর প্রিভিয়াস ইয়ার, মানে আমাদের অঙ্কের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 24-25, তো 24-25 প্রিভিয়াস ইয়ারে আমাকে কতদিন থাকতে হবে, 182 ডেজ অথবা তার বেশি আমাকে থাকতে হবে, তাহলে আমি 6-1 ধারা পূরণ করতে পারবো। ঠিক আছে, তার মানে কি বললো, 24-25-এ যদি তুমি 182 দিন 182 ডেজ অথবা তার বেশি থাকো, তাহলে তোমাকে আমরা কি বলবো, রেসিডেন্ট বলবো। 182 ডেজ অর মোর, 182 দিন বা তার বেশি যদি তুই তোর প্রিভিয়াস ইয়ার, মানে যে কোনো প্রিভিয়াস ইয়ার, আমাদের ক্ষেত্রে 24-25, তো ওখানে যদি তুই 182 দিন বা তার বেশি থাকিস, সেক্ষেত্রে তোকে আমরা কি বলবো, তুই 6-1 ধারা ফুলফিল করলি। কি ফুলফিল করলি, 6-1 ধারা ফুলফিল করে ফেলেছিস, 6-1 ধারা ফুলফিল করেছিস। তো 6-1 ধারা যখন তুই ফুলফিল করলি, তোকে আমরা রেসিডেন্ট বলবো। কি বলবো, রেসিডেন্ট। কি বলা হবে, তোকে শুধু রেসিডেন্ট বলা হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথম কন্ডিশন যেটা 1 নম্বর কন্ডিশনে তোকে তোর প্রিভিয়াস ইয়ারে 182 দিন অথবা তার বেশি থাকতে হবে। তো দাদা এটা কেউ করতে পারলো না, হতেই তো পারে সবাই 182 দিন থাকতে পারলো না। যদি কেউ 182 দিন থাকতে না পারে, তার জন্য দ্বিতীয় শর্তটা করা হয়েছে। তো এখানে ইনকাম ট্যাক্স অথরিটি বলেছে তুমি যে কোনো একটা করলেই হবে, নয় 182টা করো, নয় সেকেন্ডটা করো, যে কোনো একটা করলেই চলে যাবে। ওই জন্যেই দেখ আমি রুলসে অর লিখে রেখেছি মিডিলে, মানে কি যে কোনো একটাতেই সাফিসিয়েন্ট, মানে দুটোর মধ্যে দুটোই করতে হবে এরকম ব্যাপার নয়, যে কোনো একটা করে নিলেই হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে কোনো একটা আমাদের পূরণ করতে হবে। চল ঠিক আছে, দেখা যাক। তো এবার চলে আসি, তাহলে দেখ সেকেন্ড শর্ত কি বলছে। সেকেন্ড শর্ত বলছে, দেখ সেকেন্ড শর্তের মধ্যে আবার দুটো কন্ডিশন লুকিয়ে আছে। বলছে তোমাকে তোমার প্রিভিয়াস ইয়ারে 60 দিন অথবা বেশি থাকতে হবে। তাহলে আমার প্রিভিয়াস ইয়ার কবে, আমার প্রিভিয়াস ইয়ার হচ্ছে 24, তাহলে প্রথমে কি বললো যে প্রিভিয়াস ইয়ারে তোকে কি করতে হবে, 60 দিন অথবা তার বেশি থাকতে হবে। এর সাথে আর একটা যুগ্ম কন্ডিশন বলছে যে তোর আগে
365 দিন তোকে থাকতে হবে, 365 দিন অথবা বেশি থাকতে হবে ইন 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার মানে কি? আগের পূর্ববর্তী বছর, মানে যে বছরটায় তুই আছিস, অর্থাৎ 24-25 আমাদের প্রিভিয়াস ইয়ার। তার মানে এই কন্ডিশনটা অনুযায়ী বলছে, ভালো করে খেয়াল কর, এই কন্ডিশনটায় বলছে 24-25 তোমার পূর্ববর্তী বছর, 24-25-এ তোমাকে 60 দিনের বেশি থাকতে হবে। কদিনের বেশি? 60 ডেজের বেশি তোমাকে থাকতে হবে। তাহলে কি বললাম? 24-25-এ তোমাকে 60 ডেজের বেশি থাকতে হবে। এবং 24-25-এর আগের 4টে বছর, আগের 4টে বছর বলতে কিরকম কিরকম বছর হতে পারে গুনে দেখ। চলো গুনে দেখি কি কি বছর হতে পারে, আয় চেক কর। তো 24-25-এর আগের 4টে বছর, প্রথমে হতেই পারে দেখ 23-24 একটা বছর, অর্থাৎ 22-23 আর একটা বছর, তারপরে 21-22 একটা বছর, 20-21 আর একটা বছর। দেখ 4টে বছর লিখেছি, মানে কি বললাম তাহলে? প্রিভিয়াস ইয়ারে, এটা তোর প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে তোকে 60 দিন অথবা তার বেশি থাকতে হবে। এবং তোর প্রিভিয়াস ইয়ারের ঠিক আগের 4টে প্রিভিয়াস ইয়ার, মানে আগের 4টে প্রিভিয়াস ইয়ার, ওটাকে আমরা বলি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। আগের 4টে প্রিভিয়াস ইয়ার মানে কিরাম 4টে? দাদা 22-23, 23-24, 22-23, 20-21, 21-22, এই 4টে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে যে বছরটা তোর প্রিভিয়াস ইয়ার ঠিক তার আগের 4টে, তার আগের 4টে মিলিয়ে বলেছে আমাদের এই 4টে বছর মিলিয়ে টোটালে 365 দিন বা তার বেশি থাকতে হবে। মানে এখানে আবার এই দুটোই পূরণ করতে হবে, মানে 24-25-এ 60 দিন থাকতে হবে তোর প্রিভিয়াস ইয়ারে, এবং তোর প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে দিয়ে তার আগের যে 4টে প্রিভিয়াস ইয়ার ওটাকে টোটাল যোগ করে তোকে ইন্ডিয়াতে 365 দিন অথবা তার বেশি থাকতে হবে। তুই যদি এটা পালন করিস তাহলে আমরা বলবো তুই 6-এর 1 ধারা পালন করেছিস। তাহলে কি বলা হলো? 6-এর 1 ধারাতে দুটো শর্তের কথা বলা হয়েছে। নয় তুমি 182 দিন অথবা তার বেশি করে নাও শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে, তাহলে তুমি 6-এর 1 ধারা পূরণ করলে। কিন্তু যদি ওটা না করতে পারো তোমার জন্য দ্বিতীয় অপশান আছে। কি দ্বিতীয় অপশান? দ্বিতীয় অপশানের মধ্যে দুটো পার্ট আছে। তোমাকে প্রিভিয়াস ইয়ারে 60 দিন করতে হবে এবং সাথে সাথে তোমার তার আগের যে তার আগের 4টে বছর মিলিয়ে তোমাকে 365 দিন করতে হবে। মানে আমাদের 24-25 প্রিভিয়াস ইয়ারে 60 দিন যেমন করছে, তার আগের 4টে, যে কোনো 4টে না, এক্স্যাক্ট তার আগের 4টে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে 365 দিন হতে হবে। কি বলে দাদা, আমি না 4টে আমার মনের মতো নেব, 23-24 নিলাম, হ্যাঁ, আবার 20-21 নিলাম, আবার তার আগের 4টে নেই, এরকম হবে না। ঠিক যে বছরটা তোর প্রিভিয়াস ইয়ার তার ঠিক আগের 4টে, পরপর 4টে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে তোকে 365 দিন বা তার বেশি থাকতে হবে, মানে 60 দিন প্লাস 365 দিন। যদি দুটোই ফুলফিল করে যায় তাহলে জানবি তুই কি পালন করলি, 6-এর 1 ধারা পূরণ করলি। তাহলে বল এই দুটো কনসেপ্ট বোঝা গেছে না যায়নি? বল এই দুটো ধারার কনসেপ্টটা বোঝা গেছে না যায়নি? তাহলে কি বললো? প্রথম কনসেপ্টে বলা হলো তোকে প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে। যদি এটা না হয় তো পরেরটা কি বলা হলো? প্রিভিয়াস ইয়ারে 60 দিন অথবা তার বেশি থাকতে হবে এবং তার আগের 4টে পূর্ববর্তী বছর মিলিয়ে টোটালে 365 দিন বা তার বেশি থাকতে হবে। যদি দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা পূরণ করে নেয় তাহলে আমরা সেই ইন্ডিভিজুয়ালকে কি বলবো? রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলবো, যে সে রেসিডেন্ট হলো। কি হলো? সে রেসিডেন্ট। সেটা কটা শর্ত পালন করতে হয়? যে কোনো একটা, নয় 182-র ক্যাটাগরিটা করো, নয় 60 আর 365-র ক্যাটাগরিটা করো। এবার এটা ভাববি না যে 60 আর 365 তো আলাদা, ওটা কিন্তু একটাই ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে বল এইটুকু বল, 6-এর 1 ধারার এই বেসিক শর্তগুলো বোঝা গেল না যায়নি? বল।
ছয়ের এক ধারার পার্টটা বল, বোঝা গেল না যায়নি? ছয়ের এক ধারাটা বোঝা গেল না যায়নি? তাহলে কি বললাম, আর একবার বলছি ভালো করে শোন। ছয়ের এক ধারায় কি বলা আছে, তোকে অন অ্যান অ্যাভারেজ 24-25 প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি থাকতে হবে, একটা শর্ত। যদি তুমি 182 দিন থাকতে পারছো না, তার জন্য আর একটা অল্টারনেটিভ শর্ত আছে। কি অল্টারনেটিভ শর্ত? অল্টারনেটিভ শর্ত এটা যে তোমাকে 60 দিন থাকতে হবে, কবে? তোর প্রিভিয়াস ইয়ার, মানে তোর কারেন্ট যে প্রিভিয়াস ইয়ার 24-25, সেই প্রিভিয়াস ইয়ারে তোমাকে 60 দিন থাকতে হবে, এবং তার ঠিক আগে 4টে বছর মিলিয়ে টোটালে 365 দিন থাকতে হবে। তাহলে তোকে আমরা, তার মানে এই দুটো শর্তে যে কোনো একটা পূরণ করলে তোকে আমরা কি বলবো, রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলবো। এই দুটো শর্তকে আমরা কি শর্ত বলি, বেসিক কন্ডিশনস। কি কন্ডিশনস? বেসিক কন্ডিশন, ছয়ের এক ধারা। এবার 182টা রয়েছে ছয়ের একের এই ধারার মধ্যে, আর ওই যে 60-এর যে কনসেপ্টটা ওটা রয়েছে ছয়ের একের সি ধারার আন্ডারে। ঠিক আছে, জাস্ট ওসব মনে রাখতে হয় না, জাস্ট আমরা মনে রাখি ছয়ের এক ধারা। তো বল, পুরোটা বল। সবার কাছে আমার কোয়েশ্চেন যে পুরোটা বোঝা গেল না যায়নি, এইটুকু যেটুকু বলেছি বল। তাহলে আমি পরের পার্টে যাব, কেন ব্যাপার আছে অনেক কিছু। তো বল, এইটুকু অবধি বল, সবার বোঝা গেল না যায়নি? কারো কোনো প্রবলেম থাকলে সেটাও বল। এইটা হচ্ছে বেসিক, হ্যাঁ এটা হচ্ছে বেসিক শর্ত, মানে বলতে পারি রেসিডেন্ট হওয়ার শর্ত হচ্ছে এটা। রেসিডেন্ট হওয়ার জন্য আমাদের এই ফার্স্ট শর্তটাকে মানতে হবে প্রথমে, না মানলে কিন্তু কোনো একটা লোক রেসিডেন্ট হতে পারবে না। এইবার বোঝার ট্রাই কর, এখানে এবার কিছু এক্সেপশনস আছে। তোরা কি এক্সেপশন দেখ, এই যে সেকেন্ড শর্তটা আমরা পড়লাম, কিছু কিছু ক্যাটাগরির লোক এমন আছে যারা এই সেকেন্ড শর্তটার বেনিফিট পায় না। কি পায় না? সেকেন্ডার বেনিফিট পায় না, মানে কিছু এক্সেপশনাল কেসেস। দেখ এক্সেপ্টস আমি কিছু বলেছি, বলছে ইফ এনি পারসন গো আউটসাইড ইন্ডিয়া অ্যাজ আ মেম্বার অফ ক্রিউ অফ অ্যান ইন্ডিয়ান শিপ, মানে যদি কোনো লোক যে ইন্ডিয়ায় থাকতো কিন্তু সে কি হয়েছে, ও ইন্ডিয়ার বাইরে চলে গেছে, কি হিসেবে? ভারতীয় জাহাজের নাবিক হিসেবে। কি বললাম তাহলে, কোনো একটা ব্যক্তি যদি ভারতীয় জাহাজের নাবিক হিসেবে ইন্ডিয়ার বাইরে চলে যায় সেক্ষেত্রে, এবং অর ফর এমপ্লয়মেন্ট পারপাস, মানে যদি কর্মসূত্রে বাইরে চলে যায়, তাহলে কি বললাম, যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ার বাইরে চলে গেছে ভারতীয় জাহাজের নাবিক হিসেবে বা কর্মসূত্রে, যদি ইন্ডিয়ার বাইরে সে চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে তারা হচ্ছে ব্যতিক্রমী। তারা ব্যতিক্রমীতে কি হয়েছে, যেহেতু তারা ব্যতিক্রমী তার মানে তাদের ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেবল কোনটা, অনলি 182 ডেজটা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ান জাহাজের নাবিক হিসেবে বা এমপ্লয়মেন্ট পারপাসে, মানে কিরম বলতে দেখ, সে লোকটা ইন্ডিয়ার ছিল এতদিন, কিন্তু প্রিভিয়াস ইয়ারে সে কি করেছে, ভাব এটা বুঝতে হবে যে কখন গেছে, প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ারে সে দেশ ছেড়ে দিয়েছে, ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, কি উদ্দেশ্যে? নয় জাহাজের নাবিক হিসেবে, সেকেন্ড চাকরি সূত্রে, মানে এমপ্লয়মেন্ট পারপাস, অর্থাৎ কর্মসংস্থান উদ্দেশ্যে সে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, কবে? প্রিভিয়াস ইয়ারে। বা সে জাহাজের মেম্বার অফ আ ক্রিউ অফ আ ইন্ডিয়ান শিপ, সে চলে গেছে কোথায়, বিদেশ চলে গেছে। সেক্ষেত্রে সেই লোকেরা বা সেই ইন্ডিভিজুয়ালরা হচ্ছে এক্সেপশনাল, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কন্ডিশন কত, 182 ডেজটাই কিন্তু তারা পাবে, তারা 60 দিনের ক্যাটাগরিতে আসবে না। তাহলে কি বললাম, 60 দিনের মধ্যে তাহলে কারা আসলো না, যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ার বাইরে চলে যায় জাহাজের মেম্বার হিসেবে বা এমপ্লয়মেন্ট পারপাসেস, তাকে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে ফেলবো, শুধুমাত্র 182 ডেজ। মানে তাকে রেসিডেন্ট হওয়ার জন্য কোন শর্তটা পালন করতে হবে, 182 দিন তাকে ইন্ডিয়াতে থাকতে হবে। কতদিন থাকতে হবে? 182 দিন থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট এক্সেপশন। সেকেন্ড এক্সেপশন দেখ, যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ান অরিজিন হয়, কি
কি হয়, ইন্ডিয়ান অরিজিন। এবং হি ইজ ইন আউটসাইড ইন্ডিয়া, মানে লোকটাকে ইন্ডিয়ান অরিজিন, সে ইন্ডিয়ার বাইরে থাকে। কোথায় থাকে ও, সে ইন্ডিয়া থাকে না, বাট সে ইন্ডিয়ান অরিজিন। কি বললাম, সে ইন্ডিয়ান অরিজিন। হি ইজ ইন আউটসাইড ইন্ডিয়া, সে ইন্ডিয়ার বাইরে থাকে। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ারে হি কামস ইন ইন্ডিয়া ফর ভিজিট, কিন্তু সে দেখ ইন্ডিয়ার বাইরে থাকতো, কিন্তু প্রিভিয়াস ইয়ারে সে কি হয়েছে, ইন্ডিয়াতে বেড়াতে এসছে। তারাও কিন্তু এক্সেপশনাল, তাদের জন্য আমরা কতদিন নেব, 182 দিন। তাহলে কি বললাম, যদি কোনো একটা লোক কোথাকার লোক হয়, ইন্ডিয়ান অরিজিন হয়, সে ইন্ডিয়ার বাইরে থাকতো, কিন্তু প্রিভিয়াস ইয়ারে, দেখ কি বললাম, প্রিভিয়াস ইয়ারে তাকে ঘুরতে এসছে, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাপার যে তাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারে ইন্ডিয়াতে ঘুরতে আসতে হবে। সেক্ষেত্রে সে 60 দিনেরটা পাবে না, তার ক্ষেত্রে শুধু 182 ডেজ। তাহলে কি বললাম, শর্ত কি কি, ইন্ডিয়ান অরিজিন হও, তুমি বেড়াতে এসছো কবে, প্রিভিয়াস ইয়ারে, তাহলে তুমি 182 দিনটাই শুধুমাত্র অ্যাভেলেবেল পাচ্ছ। কিন্তু এখানে আর একটা লজিক আছে, এক্ষেত্রে যে ইন্ডিয়ান অরিজিন লোক, তার টোটাল ইনকাম, কি বললাম, তার টোটাল ইনকাম 15 লাখ টাকার কম হতে হবে। কি বললাম, তার টোটাল ইনকাম কত হতে হবে, এটা হচ্ছে সেই এক্সেপশনাল কেস যার টোটাল ইনকাম 15 লাখ টাকার কম হতে হবে। তাহলে কি বললাম, লোকটা ইন্ডিয়ান অরিজিন ছিল বাইরে, কারেন্ট প্রিভিয়াস ইয়ারে সে বেড়াতে এসেছে, সেক্ষেত্রে সে পাবে কতদিন, শুধুমাত্র 182 দিন। এবং এখানে আর একটা কন্ডিশন জুড়েছে যে তার টোটাল ইনকাম 15 লাখের কম হতে হবে, নট এক্সিডিং 15 ল্যাক্স, এটা হতে হবে। তাহলে সেই লোকটাকে আমরা শুধুমাত্র কত ক্যাটাগরি দেব, 182 দেব, অর্থাৎ সে 60 দিনের কন্ডিশনটা পাচ্ছে না। তো এটা হচ্ছে দুটো এক্সেপশনস। তাহলে কি বললাম, বেসিক কন্ডিশনে বলা হলো 182 দিন থাকো বা তার বেশি, দ্বিতীয় কন্ডিশনে বলা হলো নয় 60 দিন থাকো বা তার বেশি থাকো, ঠিক আছে। কিন্তু এবং সাথে আর একটা বলা হলো, তার আগের 4টে পূর্ববর্তী বছর, মানে তোর প্রিভিয়াস ইয়ারের ঠিক আগের 4টে পূর্ববর্তী বছর মিলিয়ে টোটালে 365 দিন থাকতে হবে। এই দুটো শর্তের যে কোনো একটা পূরণ করলে তাকে আমরা কি বলবো, রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলবো। কিন্তু দুটো এক্সেপশন আছে, যে যদি কোনো ব্যক্তি জাহাজের নাবিক হিসেবে বা এমপ্লয়মেন্ট পারপাসে কারেন্ট ইয়ারে বা মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে ইন্ডিয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে তাকে অনলি 182 ডেজই দেওয়া হবে। আর সেকেন্ড একটা ক্যাটাগরি বললাম, ইন্ডিয়ান অরিজিন, সে কি হয়েছে, সে ইন্ডিয়ার বাইরে থাকতো, বাট কারেন্ট প্রিভিয়াস ইয়ারে সে ইন্ডিয়াতে ভিজিট করতে এসছে, সেক্ষেত্রে তাকেও 182 ডেজ দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু তাকে কত দেওয়া হবে না, সেক্ষেত্রে তাকে 60 ডেজটা দেওয়া হবে না। তো এটা হচ্ছে বেসিক কন্ডিশন। কি কন্ডিশন, বেসিক। এবার তুই দেখো, তাহলে কি এইটা পড়লে কি অঙ্ক হয়ে যাবে? তুমি বললে 6-এর 1 ধারা যদি কেউ পূরণ করে তাকে রেসিডেন্ট বলবো, কিন্তু আমার তো এটাই জানার কথা যে রেসিডেন্ট কি রেসিডেন্ট নয়। কিন্তু দেখ ব্যাপারটা বোঝার ট্রাই কর। রেসিডেন্টের আমি ফার্স্টেই তোদেরকে বলে দিয়েছিলাম যে 3টে পার্ট আছে। কি কি পার্ট, একটা অর্ডিনারিলি রেসিডেন্ট, একটা বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, আর নন রেসিডেন্ট। তো এই লোকটা অর্ডিনারিলি রেসিডেন্ট কি অর্ডিনারি রেসিডেন্ট নয় কি নন রেসিডেন্ট, এটা জানার জন্য বা এটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের আরও কয়েকটা কন্ডিশন আছে। সেইটা হচ্ছে পরেরটা, দেখো 6-এর 6, সেটা কি কন্ডিশন, 6-এর 6 ধরা। 6-এর 6 দাঁড়াতে কি বলছে দেখ, তাহলে 6-এর 1 হচ্ছে বেসিক কন্ডিশনস, আর 6-এর 6কে আমরা বলি অ্যাডিশনাল কন্ডিশনস। কি কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশনে কি বলতে চাইছে খেয়াল কর। অ্যাডিশনাল কন্ডিশনে প্রথমটাতে বলছে যে আউট অফ 10 প্রিসিডিং পিওয়াই, মানে 10টা পূর্ববর্তী বছরের মধ্যে তোকে অ্যাটলিস্ট 2টো প্রিভিয়াস ইয়ারে রেসিডেন্ট হতে হবে, মানে 6-এর 1 ধারা পূরণ করতে হবে। কি বললো,
তোর 10টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, মানে কি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার মানে কি, ব্যাপারটা বোঝার ট্রাই কর। দেখ আমার কাছে আমার প্রিভিয়াস ইয়ার কবে, 24-25 আমার প্রিভিয়াস ইয়ার। তো প্রিসিডিং মানে হচ্ছে এটাকে ছেড়ে এর আগের এর আগের 10টা বছর দেখতে হবে, এর আগের 10 ইয়ার্স দেখতে হবে। কত ইয়ার হবো, এর আগের 10 ইয়ার্স, মানে এইটাকে বাদ দিয়ে, অর্থাৎ তাহলে এর আগের 10 ইয়ার্স কত হতে পারে, 2023-24 থেকে শুরু হবে, মোটামুটি চলতে থাকছে 2022-23, 2021-22, 2020-21, এরম চলতে থাকবে। এর আগের 10টা বছর, তাহলে কি বললাম, অ্যাডিশনাল কন্ডিশন বলছে যে প্রিসিডিং 10টা বছর, মানে যে বছর প্রিভিয়াস ইয়ার তোমার, ওটা বাদ দিয়ে তার আগের 10টা বছরের মধ্যে, আউট অফ 10 ইয়ার্সের মধ্যে তোকে অন্তত মানে মিনিমাম 2 ইয়ার্সে, মিনিমাম দুটো বছরে তোকে রেসিডেন্ট হতে হবে। কি বললো, যে এই আগের 10টা বছরের মধ্যে মিনিমাম 2 বছরে তোমাকে কি হতে হবে, রেসিডেন্ট। তুই মিনিমাম 2 বছরে রেসিডেন্ট মানে দেখ, তাহলে কি বললাম, তোর প্রিভিয়াস ইয়ারের আগের 10টা প্রিভিয়াস ইয়ারের মধ্যে অ্যাটলিস্ট দুটোতে, অ্যাটলিস্ট কেন বলছি, অ্যাটলিস্ট কথার অর্থ হচ্ছে যে মিনিমাম, তুই আমি ধরো সবেতেই রেসিডেন্ট, অসুবিধা নেই, কিন্তু অন্তত দুটোতে হতে হবে, মানে অ্যাটলিস্ট দুটোতে তোকে রেসিডেন্ট হতে হবে। কি হতে হবে, রেসিডেন্ট। আর রেসিডেন্ট হওয়ার অর্থই হচ্ছে বাবু, দেখ এই সবে পড়ে এলাম 6-এর 1 ধারার যে শর্তগুলো ছিল সেগুলোকে মানতে হবে, মানে তোকে 182 দিনটা বা ওই 60 দিনের ক্যাটাগরির যে কোনো একটা ফিল আপ করতে হবে ওই প্রিভিয়াস ইয়ারগুলো। অর্থাৎ কি, তাহলে কি বললাম, 6 ধারা বলছে যে অ্যাডিশনাল কন্ডিশনে যে তোর 10টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের মধ্যে যে কোনো দুটো প্রিভিয়াস ইয়ারে তোমাকে কি হতে হবে, তোমাকে রেসিডেন্ট হতে হবে, মানে 6-এর 1 ধারা পূরণ করতে হবে। ভালো কথা। 2 নম্বর শর্তে বলছে 7খানা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। কটা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, 7টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, মানে আগেরটায় 10টা পূর্ববর্তী বছর ছিল, এখানে 7টা, মানে তোর কারেন্ট প্রিভিয়াস ইয়ারকে ছেড়ে দিয়ে তার আগে 7 ইয়ার্স, কত ইয়ার, তার আগে 7 ইয়ার্স তোকে দেখতে হবে। প্রথমটায় 10 ইয়ার্স ছিল, এর পরেরটায় 7 ইয়ার্স দেখতে হবে। 7 ইয়ারে টোটাল মিলিয়ে 7টা বছর টোটালে তোকে ইন্ডিয়াতে 729 দিন, 729 ডেজ অর মোর থাকতে হবে। তাহলে কি বললো, অ্যাডিশনাল কন্ডিশনে বলা হলো যে তোর আগের 7টা পূর্ববর্তী বছর মিলিয়ে তোকে টোটালে, মানে টোটাল মানে অন অ্যান এগ্রিগেটেড অ্যামাউন্ট বলতে পারিস, মানে ধর কোনো বছরে 1 দিন ছিল তাহলেও হবে, সবটা মিলিয়ে 7টা বছর মিলিয়ে তোকে টোটালে 729 দিন অথবা তার বেশি থাকতে হবে। তাহলে অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে। তাহলে অ্যাডিশনাল কন্ডিশন দুটো কি কি বললো, 10টা পূর্ববর্তী বছরের মধ্যে অ্যাটলিস্ট দুটোতে তোকে রেসিডেন্ট হতে হবে, আর 7টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার মিলিয়ে তোকে 729 দিন অথবা তার বেশি থাকতে হবে। তাহলে বল এই দুটো জিনিস বলতো বোঝা গেল না যায়নি। তাহলে আমি কি কি বললাম, বেসিক শর্ত বলেছি, তার এক্সেপশনস আর অ্যাডিশনাল কন্ডিশনস, এই পুরো 4টে কন্ডিশনস বলতো বোঝা গেল না যায়নি, বল 4টে কন্ডিশন বল বোঝা গেল না যায়নি। এখন তোদের মনে কিছু প্রশ্ন ঘুরছে, সেটা আমি উত্তর দেব, তার আগে বল জাস্ট এই কন্ডিশনগুলো বোঝা গেছে না যায়নি, বল এই কন্ডিশনগুলো বল বোঝা গেছে না যায়নি, বল এই কন্ডিশন 4টে বল বোঝা গেল না যায়নি। এইবার এখানে আমাদের একটা কোয়েশ্চেন তোদের মনে এক্ষুনি উঠছে, দাদা আগেরটা যেমন তুমি বলেছিলে যে যে কোনো একটা করলেই হয়ে যাবে, নয় 182 নয় 60, তাহলে এখানেও কি এরকম কিছু ব্যাপার আছে না,
এখানে দুখানাই করতে হবে। কি বললাম, 6-6 অর্থাৎ মনে রাখ, যে 6-1 কমপ্লিট করলো তার মানে তাকে 6-6 যে কোনো একটা করলে হবে না, 6-6 কটা করতে হবে, দুখানাই করতে হবে। তুই তাহলে ধর একটা করলো, তাহলে একরকম সিচুয়েশন আসবে। যদি দুটো করে তাহলেও একটা সিচুয়েশন আসবে। তো ঠিক আছে, আমি এবার বোঝাই তাহলে কি সিচুয়েশন আসবে, ভালো করে মন দে। ধরে নে কোনো একটা লোক, ভালো করে বোঝ, 6-1 ধারা পূরণ করেছে। তাহলে কি বললাম, 6-1 ধারার এনি ওয়ান, যে কোনো একটা পূরণ করলেই হয়ে যায়। কিন্তু দাদা 6-6 বোধ করতে হবে। কি করতে হবে, বোধ। এটা করলে কি হবে মনে রাখ, যে 6-1 এক ধারাও পূরণ করেছে এবং 6-6 দুটোই করেছে, সেই লোকটাকে আমরা বলি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। কি বলবো, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে কি বললাম, যে লোকটা 6-1 ধারা এবং 6-6 দুটোই পূরণ করেছে তাকে আমরা বলি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে কি বললাম, যে 6-1 ধারা এবং 6-6 প্রত্যেকটাই করেছে তাকে আমরা কি বলবো, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। ঠিক আছে, তো এবার আসো, ধরে নাও কেউ 6-1 ধারা করে দিয়েছে, 6-1 দ্বারা এনি ওয়ান করে দিয়েছে, যে কোনো তো একটাই করতে, তো একটা করে দিয়েছে। 6-6-তে 6-6 করতে পারিনি, মানে 6-6 পূরণ করতে পারিনি, বোথ কন্ডিশন ফিল আপ করতে হয়, বোথ করতে পারিনি। ধরো একটা করেছে একটা করেনি, বা দুটোই করেনি, যে কোনো একটা, 6-6 করতে পারিনি, পরিষ্কার কথা। সেক্ষেত্রে লোকটাকে কি বলবো, 6-1 তো করেছে, তাহলে তুমি বলেছিলে 6-1 করলে সে রেসিডেন্ট হয়ে যাবে, কিন্তু 6-6 করতে পারিনি, তাহলে কি বলবো তাকে, দেখ, যে 6-6 করতে পারবে না কিন্তু 6-1 করেছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে কি বুঝলি, যে 6-1 ধারা পূরণ করে ফেলেছে কিন্তু 6-6 করতে পারছে না তাকে আমরা কি বলি, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে কি, 6-1 6-6 বোধ করেছে, তাহলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। 6-1 করেছে, 6 করতে পারিনি, তার মানে সে কি হয়ে যাবে, রেসিডেন্ট কিন্তু অর্ডিনারিলি রেসিডেন্ট নয়। অর্থাৎ এবার ধরো এমন একটা জিনিস চমকানোর ব্যাপার দেখতে পাচ্ছি, যে 6-1 করতে গিয়েই শেষ হো, মানে 6-1ই করতে পারিনি, 6-6 তো দূরের কথা, 6-1 যদি কেউ করতেই না পারে তাকে ডিরেক্ট আমরা নন রেসিডেন্ট বলবো। কি বলবো, ডিরেক্ট নন রেসিডেন্ট। তো মন দিয়ে শুনবি, যে 6-1 করতে পারলো না তার জন্য আর আমরা কিন্তু ঘেটে 6-6কে দেখতেই যাই না। দেখ, তার মানে কি বললাম, যে 6-1 ফিল আপ করবে তবেই আমরা 6-6টা চেক করব। যদি কেউ 6-1টাই করতে না পারে তাহলে কিন্তু 6-6 দেখার কোনো দরকার নেই। কেন, 6-1 করতে পারলো না মানেই সে নন রেসিডেন্ট হয়ে গেল। তাহলে কি কি বললাম, যদি কোনো একটা লোক 6-1 ধারা করেছে, 6-6ও করেছে, তাহলে সে কি হবে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। কেউ 6-1 করেছে 6-6 করতে পারেনি, তাহলে সে কি হবে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। আর লাস্ট কথা, যদি কেউ 6-1ই করতে না পারে তাহলে সে কি হয়ে যাবে, নন রেসিডেন্ট। তাহলে বল, পুরো লজিকটা বল, বোঝা গেল না যায়নি, বল পুরো কথাটা বল, বোঝা গেল না যায়নি। বল পুরো কথাটা বল, বোঝা গেল না যায়নি। এইবার দেখ, এখানে আমি একটা টেবিল বানিয়েছি, সেই টেবিলটা দেখে একবার আমরা বুঝবো। চলে দেখ, এর একটা কাটাকাটির একটা ব্যাপার আছে, বাট এটা একটা ভালো জায়গা। দেখ, এখানে কি লিখেছি আমি, 6-1 লিখেছি,
ছয়ের ছয় লিখেছি, ওর আন্ডারে 1 2 করেছি, মানে কি 6-1 প্রথমেরটা আর 6-1 2-এরটা দুটো কন্ডিশন, আর 6-6 দুটো কন্ডিশন 1 2 করে দেখিয়েছি। দেখ প্রথমটা দেখানো হয়েছে যে 6-1 প্রথমেরটা করেছে, 1 নম্বরটা করেছে, কিন্তু 2 নম্বরটা করতে পারিনি, কিন্তু সে আবার 6-6 দুটোই করেছে। তাহলে বল এই লোকটাকে আমরা কি বলবো? 6-1 প্রথম কন্ডিশন মানে 182টা করে ফেলেছে, কিন্তু আবার 6-6 দুটোই করেছে। তাহলে এই লোকটাকে আমরা কি বলবো? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি, নাকি নন রেসিডেন্ট? কি উত্তর দিবি তোরা? দেখ তাহলে কি বললাম, 6-1 একখানা করে ফেলেছে প্রথমটা, কিন্তু 6-6 দুটোই করে ফেলেছে। তাহলে লোকটাকে আমরা কি বলবো, মানে কোন ক্যাটাগরিতে রাখবো? তিনটে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ক্যাটাগরি আছে তার মধ্যে কোন ক্যাটাগরিতে লোকটাকে রাখবো? এতক্ষণ যেটা বোঝালাম উত্তর দে দেখি। তাহলে কি বললাম, লোকটা 6-1 প্রথমটা করে ফেলেছে, মানে 182 দিনের ক্যাটাগরিটা করে দিয়েছে, এবং 6-6 দুটোই করে ফেলেছে। তাহলে লোকটাকে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে ফেলবো? রেসিডেন্ট অর্ডিনারিলি, রেসিডেন্ট অর্ডিনারিলি নয়, নাকি নন রেসিডেন্ট? তিনটের মধ্যে কোন ক্যাটাগরিতে রাখবো বল? তিনটের মধ্যে কোন ক্যাটাগরিতে রাখবো? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট বলছে, তো ঠিক আছে বাকিটা বল দেখি। রেসিডেন্ট অর্ডিনারিলি, ঠিকই বলেছিস, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। কেন? কারণ আমি তো বলেইছিলাম ও 6-1 যে কোনো একটা করলেই চলে, তো ও একটা করেছে আর একটা করেনি, তাহলেও তো 6-6 দুটোই করেছে, মানে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। এবার দেখ ঠিক একইভাবে 6-6 প্রথমটা করেনি, কিন্তু দ্বিতীয়টা মানে 60 ডেজটা করেছে, তাহলেও, এবং 6-6 দুটোই করেছে, তাহলেও ও রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। ক্লিয়ারলি হয়ে যাবে। এবার বল পরের কেসটায় বল, দাদা ও 6-1 দুটোই করতে পারিনি, কিন্তু 6-6 দুটোই করেছে। ভালো করে বোঝ, 6-1 একটা করতে পারিনি, না 182 না 60-টা, কিন্তু 6-6 আবার দুটোই করে বসে আছে। তাহলে বলতো এক্ষেত্রে লোকটাকে কি বলবো আমরা? ভেবে উত্তর দে। 6-1 একটাও করতে পারিনি, কিন্তু 6-6 দুটোই করে ফেলেছে, তাহলে লোকটাকে আমরা কি বলবো? তাহলে লোকটাকে আমরা কি ক্যাটাগরিতে রাখবো? তিনটের মধ্যে কোন ক্যাটাগরিতে রাখবো? ভেবে উত্তর দে। তা কি বলেছি, 6-1 একটাও করতে পারিনি, কিন্তু 6-6 বোধ করে ফেলেছে, তাহলে কি ক্যাটাগরিতে রাখবো একে? ও বলছে নন রেসিডেন্ট, তাহলে বাকিরা বল দেখি। নন রেসিডেন্ট, ঠিকঠাক বলেছিস। কেন? 6-1 করতে না পারলে তাকে আমরা পরিষ্কার নন রেসিডেন্টে রাখবো, সে 6-6 করতে পারুক আর চাই নাই পারুক। চলে আয় পরেরটা দেখি। পরের ক্যাটাগরিতে দেখ বলেছি দাদা 6-1 দুটোই করে ফেলেছে, কিন্তু 6-6 একটা করেছে, একটা পারিনি, তাহলে কি বলবো? তাহলে দেখ কি কোশ্চেনটা বললাম, 6-1 বোধ মানে স্যাটিসফাই করে দিয়েছে, কিন্তু 6-6 মাত্র দুটোর মধ্যে একটা করেছে, তাহলে একে আমরা কি বলবো বল দে? 6-1 দুটোই করেছে, কিন্তু 6-6 এক পিস করেছে, মানে প্রথমটা করেছে, লাস্টেরটা করতে মানে 729টা করতে পারেনি, 10টার মধ্যে দুটো করেছে, 729টা হয়। তাহলে বল কি হবে, মানে এটা কি ক্যাটাগরি রাখবো? ও বলছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি। ঠিক আছে, ওর বক্তব্য শুনলাম, বাকিরা বক্তব্য রাখ যে কি হতে পারে। দেখ কি বললাম, তাহলে 6-1 করেছে, কিন্তু 6-6 করেছে এক পিস, 2 পিস করতে পারি, তাহলে কি হবে লোকটার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস? তো ঠিকই বলেছে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। কেন? কারণ 6-6 দুটোই করতে হবে, যদি একটাও করেছে আর একটা করেনি, তার মানে আমরা ধরেই নেব করেনি। কেন? 6-6 দুটোই করতে হবে, আর 6-1 করেছে, যেহেতু 6-6টা করেনি, তো আমরা তাকে কি নাম দেব? রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। ঠিক আছে,
তো এটাই বোঝানোর ছিল আমার। তো বল সবার বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে না হয়নি বল। এটাই ছিল আমাদের বেসিক আইডিয়া, এরপর আমরা অঙ্ক করতে পারবো এইটার উপর বেস করে। তাহলে বল বেসিক আইডিয়াটা বল ক্লিয়ার না ক্লিয়ার নয়, বল বেসিক আইডিয়াটা বল ক্লিয়ার না ক্লিয়ার নয়। বল বেসিক আইডিয়াটা বল ক্লিয়ার না ক্লিয়ার নয় সবার। ঠিক আছে, 1 মিনিট খালি দাঁড়া, আমি একটা কোয়েশ্চেন। ঠিক আছে আয় দেখ, প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা, ইলাস্ট্রেশন 12। দেখ কি বলেছে কোয়েশ্চেনটা একবার সবাই দেখিস। দেখ বলছে শ্রী সেন ওয়েন্ট ইংল্যান্ড ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, ইংল্যান্ড চলে গেছে ইন্ডিয়া থেকে, কিসের জন্য? ফর হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য সে ইংল্যান্ড চলে গেছে ইন্ডিয়া থেকে। কবে গেছে? 1 ডিসেম্বর 2021। ঠিক আছে, সো লং হি ওয়াজ ইন ইংল্যান্ড হি হ্যাড আ রেসিডেন্স ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন উইন্টার ভ্যাকেশন, বলছে যখন হয় ভ্যাকেশনস হয়, হি কেম টোয়াইস টু ইন্ডিয়া, সে দুবার ইন্ডিয়া এসেছিল। ফার্স্ট টাইম কখন? অন 1 জানুয়ারি 23 এসেছে এবং স্টেড ফর 20 days। 1 জানুয়ারি 23 এসে ও 20 দিন ছিল। সেকেন্ড টাইম ও আবার এসেছে অন 15 ডিসেম্বর 2023 এবং 25 দিন ছিল, স্টেড ফর 25 days। ভালো কথা। এবার বলছে আফটার কমপ্লিটিং দ্য এডুকেশন, বলছে এডুকেশন কমপ্লিট মেরে দিয়েছে সে এবার, মানে ভাব এডুকেশন শেষ বউ 21 থেকে 25-এর মধ্যে এডুকেশন কমপ্লিট করে সে ইন্ডিয়াতে একদম ফিরে এসছে, টু ইন্ডিয়া ফর এভার, একদম চিরকালের জন্য ইন্ডিয়াতেই সে থাকবে। এবার 30 ডিসেম্বর 24 সে ইন্ডিয়াতে ফিরে এসেছে। তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা বের করতে বলেছে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। কিন্তু একটা কথা মনে রাখবি, অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হলেও রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু বেরোয় কাকে বেস করে? প্রিভিয়াস ইয়ার। মানে তুই অঙ্কে খুঁজবি কোনটা? আগে তো তোর প্রিভিয়াস ইয়ার খুঁজবি, তার মানে তুই তোর অঙ্কে সবার আগে 24-25 লোকটা কতদিন ছিল সেটা তুই আগে খুঁজবি। কি বললাম তাহলে? লোকটার 24-25 কতদিন ছিল সেটা কিন্তু তোকে খুঁজতে হবে। কেউ এরকম ভাববি না যে আমাকে 25-26 খুঁজতে হবে, সেরকম ব্যাপার নয়। তো লোকটা 24-25 কতদিন ইন্ডিয়াতে ছিল সেটা তোকে দেখতে হবে। তো চলে আয় সেটা দেখবো। তো তার জন্য কিছু কি ফরম্যাট কাটতে হবে? না, এখানে সেরকম কিছু ফরম্যাট কাটার নেই। যেটা আমি বলি, জাস্ট ইয়ারটা লিখবো আমরা, ইয়ারটা লিখে পাশে ইকুয়াল টু দিয়ে আমরা প্লাস প্লাস করে লিখে যাব যে কতদিন সে ছিল। এখানে একটু মাসের একটু ব্যাপার আছে, যে কোন মাসে কত দিন সংখ্যা সেটা একটু দেখতে হবে। তো চল, সেরকম কিছু কঠিন জিনিস নয়, বলছি শুরু করা যাক। হ্যাঁ, দাগ নাম্বার দি 12 দাগের কোশ্চেন আমাদের। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কোশ্চেন। তাহলে প্রথমে যেটা করবি, কি করবি দেখ, আমাদের আমাদের প্রিভিয়াস ইয়ার কবে? 24-25। আগে 24-25 লিখে নিবি, সমান চিহ্ন দিলি, দিয়ে এবার তুই খুঁজবি যে লোকটা 24-25 কতদিন ইন্ডিয়াতে ছিল। এইটা খোঁজার দায়িত্ব কিন্তু তোর, আর এটা কিন্তু তোকে ভালো করে বুঝে খুঁজতে হবে। এইটাই খোঁজাটা একটু ব্যাপার আছে। দেখ ও ইন্ডিয়াতে কবে ফিরে এসেছে? আদা 30 ডিসেম্বর 2024, তাই তো নাকি? তাহলে বল, যদি ও 30 ডিসেম্বর 24 ফিরে আসে, এইটা কোন ইয়ার পড়ছে? 23-24 পড়ছে নাকি 24-25 পড়ছে? বল 30 ডিসেম্বর 2024টা কোন ইয়ারে পড়ছে? 23-24 না 24-25? আমাকে 24-25 খুঁজতে হবে যে 24-25 কতদিন ছিল। তাহলে 30 ডিসেম্বর 2024টা অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে 24-25 আন্ডারই পড়ছে। তাহলে তোরা কি কেউ আমাকে বলতে পারবি যে সে কতদিন ছিল? দেখো সিম্পলি আমাদের বছর মার্চে শেষ হয়,
তার মানে ও ডিসেম্বরের 30 তারিখ এসছে, তার মানে ডিসেম্বর মাসেও কিছুদিন ছিল। তোদের কি মনে হয় ও ডিসেম্বর মাসে ও কি কিছুদিন ছিল? ভেবে বল তো দেখি। ডিসেম্বর মাসে 30 তারিখেও এসেছে, ভালো করে বুঝবি। ডিসেম্বর মাসের ক তারিখে এসছে? 30 তারিখ। তার মানে ডিসেম্বর মাসেও দুদিন ছিল, 30 দিন, 30 তারিখটা আর 31 তারিখটা, দুদিন ও কিন্তু ডিসেম্বর মাসে ছিল। তো চলো আমরা হিসাব করি, খালি প্লাস দিয়ে দিয়ে লিখবো, যে মাসে যতদিন ছিল সেইটা খালি যোগ করে করে লিখে দিবি। চল ঠিক আছে, খুব ইজি, সেরকম কিছু কঠিন ব্যাপার নেই এখানে। দাঁড়া 1 মিনিট, আমার এটা সবসময় চমকে যায়। ঠিক আছে, 1 মিনিট। চল তাহলে কি লিখলাম, 24-25-এ কতদিন থাকবে? তার মানে 24-25-এ ও প্রথম ডিসেম্বরে দেখ দুদিন ছিল, তো +2 প্লাস ডিসেম্বরের পর জানুয়ারি মাস পড়ে, তো জানুয়ারিতেও সারা দিন ছিল। কেন? ও তো ফরএভারের জন্য চলে এসছে, তাহলে এবার ইন্ডিয়াতেই থাকবে, জানুয়ারিতে পুরো 31 দিন ছিল প্লাস। ফেব্রুয়ারিতে কতদিন তার মানে ছিল? ফেব্রুয়ারিতেও 28 দিন ছিল পুরো, আর মার্চে পুরো 31 দিন। তো দেখ এটা আমাদের হয়ে গেল যে ডিসেম্বরে দুদিন, জানুয়ারিতে 31 ডেজ, ফেব্রুয়ারিতে 28 আর মার্চে 31। তো জাস্ট সিম্পলি কি করবি, যোগ করবি। দেখ তো ইকুয়াল টু দিয়ে যোগ কর না, কত দিন হচ্ছে খেয়াল কর তো, দেখ তো কতদিন আসছে, দেখ তো কতদিন আসছে। তোকে এখানে খালি দিনগুলোকে গুনতে হবে, আর কোনটা কোন ইয়ারে আসছে সেটাকে বুঝে লিখতে হবে। দেখ তো কতদিন আসছে, বলবি আমাকে, বল কতদিন আসছে। 92 ডেজ। তো ইকুয়াল টু দিয়ে বসিয়ে দাও 92 ডেজ, ডেজটা লিখতে হবে। তো দেখ প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কতদিন, 92 দিন ও ছিল, ব্যাস। তাহলে দেখ এইটা ফার্স্টে বের করতে হয় যে 24-25-এ ও কতদিন ছিল। তাহলে বল এই ক্যালকুলেশনটা কি বোঝা গেল না যায়নি? বল এই ক্যালকুলেশনটা বল, সিম্পলি বল, বোঝা গেল না যায়নি? বল এই ক্যালকুলেশনটা বল, বোঝা গেছে না যায়নি? তো আমি কি বলেছিলাম প্রথমে, এবার দেখ ভালো করে বোঝ, এবার লোকটা আমাকে দেখতে হবে যে লোক যখনই 24-25টা করে ফেলবি, তোর বেসিক কন্ডিশন মানে 6-এর 1 ধারা কি বলে, দেখতে হবে 24-25 মানে তোর প্রিভিয়াস ইয়ার লোকটা কতদিন ছিল। দেখ আমরা ইজিলি দেখতে পাচ্ছি 182 তো হচ্ছে না, কিন্তু দাদা আমরা তো 60 দিনের একটা ক্যাটাগরি পাবো, তাই না? 60 দিনের একটা ক্যাটাগরি ছিল, দেখ 60 দিনেরটা কিন্তু পূরণ করেছে। 60 দিনের ক্যাটাগরিতে আমি কি শেখালাম, তাকে প্রিভিয়াস ইয়ারে 60 দিন অথবা তার বেশি থাকতে হবে। তাহলে দেখ ও 92 দিন ছিল, তাহলে অলরেডি কিন্তু 60 দিনের বেশি ছিল। কিন্তু আর কি দেখতে হতো বলো, 60 দিনের সাথে আর কিছু কি দেখতে হতো? ভেবে বলতো দেখি, 60 দিনের সাথে বলতো আর একটা দেখতে হতো, শুধু 60 দিন দেখলে হতো না, আর একটা দেখতে হতো, দুটো মিশিয়ে ছিল। কি ছিল ওটা বল, এই সময় পড়িয়েছি। 60 দিনের সাথে কি দেখতে হতো আর, বল 60 দিনের সাথে আর কি দেখতে হবে? 365 লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ারে, ঠিকঠাক। তার মানে আমাকে এটাও দেখতে হবে যে 365 দিন ও ছিল কিনা, তাহলে আমাকে 4টে প্রিভিয়াস ইয়ার লিখতে হবে। তো কিছু করার নেই, ও আয় লিখে নি, তো লেখ 2023-24, 4টে প্রিভিয়াস ইয়ার আমাকে লিখতে হবে। মানে কি ছিল, 60 দিন সাথে 4টে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে
365, আর চারটে কেমন প্রিভিয়াস ইয়ার, প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, মানে তোর প্রিভিয়াস ইয়ারটাকে বাদ দিয়ে চারটে, ঠিক আছে, মানে 24-25 বাদ দিয়ে চারটে, 23-24 নিলাম, 22-23, 21-22, 20-21। দেখ চারটে প্রিভিয়াস ইয়ার এঁকে নিয়েছি। তো এবার কি করব, এবার খালি দেখবো যে কোন ইয়ারে লোকটা কতদিন করে ছিল, একবার চলে আয় দেখে নি। তো তোরা আমাকে বলবি 23-24-এ ও কতদিন ছিল, কে বলতে পারি, দেখা যায়। আবার দেখো 23-24-এ কতদিন ছিল আমাকে তো জানতে হবে, তাহলে আয় খুঁজে দেখি। না দেখো আমাকে কোয়েশ্চেনে একটা 23-24 দেখতে তো পাচ্ছি, দেখো বলেছিল সে সেকেন্ড টাইম এসেছে 15ই ডিসেম্বর এসেছে এবং 25 দিনের জন্য থেকেছে। 15ই ডিসেম্বর এসেছে, কদিন থেকেছে, 25 দিন থেকেছে। তাহলে ও দেখ 15ই ডিসেম্বর 2023টা কি 23-24-এ পড়ছে, বল 15ই ডিসেম্বর 2023টা কি 23-24 পড়ছে না অন্য পড়ছে, নাকি 22-23 পড়ছে, বল 15ই ডিসেম্বর 2023টা অবভিয়াসলি 23-24 পড়ছে, তাহলে ও 25 দিন ছিল। তাহলে আমাকে তো কিছু খাটতেই হলো না, বলেই তো দিয়েছে ডিরেক্ট 25 দিন ছিল, তাহলে লিখে দাও ডিরেক্ট 25 ডেজ, ডিরেক্ট লিখে দে 25 দিন, ঠিক আছে। এবার আমরা দেখব 22-23-এ, 22-23টা বল না কোনটা 22-23 পড়ছে, বল কোনটা 22-23 পড়ছে। অর্থাৎ দেখো 1 জানুয়ারি 2023-এ সে আর একবার এসেছিল, তাহলে 1 জানুয়ারি 2023টা কিন্তু 22-23 পড়ছে, এবং সে 20 দিন ছিল, 20 ডেজ, তাহলে 22-23-এ পেয়ে গেলাম 20 দিন, এটাও হয়ে গেল। তো দেখো এই দুটো কি বল বোঝা গেল না যায়নি, যে 25 দিনটা কেন হলো আর 20 দিনটা কেন হলো, এটা কি বোঝা গেল না যায়নি, আমাদের কোয়েশ্চেনে মেনশন ছিল, জাস্ট লিখে দিয়েছে। তাহলে বল এইটুকু কি বোঝা গেল না যায়নি, এইটুকু বল বোঝা গেল না যায়নি। এইটুকু বল বোঝা গেছে না যায়। এইবার কি করব আমরা, এবার বাকি এখনো দুটো ইয়ার দেখতে হবে, তাহলে আয় 21-22-এ দেখা যাক, চলে দেখি 21-22 দেখা যাক। তাহলে আমরা কত কত দেখে নিলাম বাবু, আমরা 22-23 অব্দি দেখে নিয়েছি। এবার দেখো সে ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে বাইরে গেছে কবে, ভালো করে দেখবি 1 ডিসেম্বর 21-এ ফার্স্ট টাইম সে বিদেশে গেছে। দাদা ডিসেম্বর 21-এ গেছে মানে এটা তো 21-22 পড়ে যাচ্ছে, ভালো করে দেখ ডিসেম্বর 21-এ গেছে তার মানে এটা কত পড়ছে, এটা 21-22 পড়ে যাচ্ছে, 21-22, তার মানে 1 ডিসেম্বর সে গেছে, তার মানে সে কিন্তু তার আগে অবধি ইন্ডিয়াতেই ছিল, ভালো করে বোঝ 1 ডিসেম্বর সে ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে বাইরে গেছে, ইংল্যান্ড গেছে, তাহলে ওর আগে তো ইন্ডিয়াতেই ছিল। তাহলে বোঝার চেষ্টা কর এপ্রিল থেকে, ভালো করে মন দে, যেহেতু ডিসেম্বরের 1 তারিখে গেছে, সো এপ্রিল থেকে ডিসেম্বরের 1 তারিখ অবধি সে কিন্তু ইন্ডিয়াতেই ছিল। তাহলে কি বললাম, যেহেতু ডিসেম্বরের 1 তারিখে সে ফার্স্ট টাইম গেছে হায়ার স্টাডিজের জন্য, তার মানে আমাদের প্রিভিয়াস ইয়ার বা আমাদের ইয়ার অনুযায়ী এপ্রিল থেকে ও পুরো ডিসেম্বরের 1 তারিখ অবধি কিন্তু ইন্ডিয়াতেই ছিল। তা চলে আসো দাদা হিসাব করি, তাহলে কি বললাম 21-22-এ তোকে খালি কি করতে হবে, গোনা শুরু। দেখ এবার মন দে কিরম ভাবে লিখতে হবে, এপ্রিলের কদিন, 30 দিন প্লাস,
আদা এপ্রিলের পুরো 30 দিনই ছিল, মেতে 31 দিন, তাহলে মে মাসে পুরো 31 দিনই ছিল, প্লাস জুন মাসে 30 দিন ছিল, জুলাই মাসে 31 দিন, আগস্টে 31 দিন। এটা তুই খালি ভাববি আর লিখে দিবি। আগস্ট, সেপ্টেম্বরেও কতদিন থাকবে আবার 30 দিন, অক্টোবরে হচ্ছে 31, নভেম্বরে 30, ডিসেম্বরে দাদা 1 তারিখে যেহেতু গেছে, ডিসেম্বরের 1 দিন। পুরো ক্লিয়ারলি যোগ কর, দেখ কতদিন আসছে, দেখ টোটাল যোগ করে দেখ তো কতদিন আসছে, দেখ যোগ করে দেখ কতদিন আসছে, যোগ করে বল কতদিন আসছে। 245 দিন, ঠিকঠাক বলেছিস। খালি আমরা কি করলাম, জাস্ট মাসগুলো ভেবেছি কোন মাসে কতদিন ছিল, সেই হিসাবে মাসের দিনগুলোকে আমরা যোগ করে করে গেছি। দেখ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরে 1 তারিখ গেছে, তো ডিসেম্বরে শুধু 1 দিন, তো 245 ডেজ হয়ে যাচ্ছে। এবার লাস্ট দিন হচ্ছে 20, 21। অর্থাৎ ও কিন্তু দেশের বাইরে গেছে, সবার প্রথম গেছে 21, 22-এ, তার মানে 20, 21-এ তো ও ইন্ডিয়াতেই ছিল, 20, 21-এর আগে থেকে সারা জীবনও ইন্ডিয়াতে, তার মানে 20, 21-এ ইন্ডিয়াতে ছিল 365 দিন, 365 ডেজ। কেন একদিনও বিদেশের বাইরে যায়নি, তাহলে 20, 21-এ কিন্তু পরিষ্কার ও 365 ডেজই ইন্ডিয়ায় ছিল। তো দেখ এতটা অবধি বল, এই দিন সংখ্যা গোনাটা বল ক্লিয়ার হলো না হয়নি বল, এই দিন সংখ্যাটা গোনাটা একটু আছে বল, এইটুকু এইটুকু ক্লিয়ার হলো না হয়নি বল, এইটুকু বল ক্লিয়ার না ক্লিয়ার নয়। এইবার আমরা দেখব যে লোকটা 6-এর 1 ধারা পূরণ করতে পারছে না পারেনি। আগে প্রথম হচ্ছে 6-এর 1 ধারা, তারপর অন্য। তাহলে বল এইটুকু অবধি বল বোঝা গেল না যায়নি বল, এইটুকু অবধি বল বোঝা গেছে না যায়নি। তো এইবার চলে আয় অটোমেটিক্যালি আমরা গোনা শুরু করি যে লোকটা 6-এর 1 করতে পারছে কিনা। তো চলে আয়, এক মিনিট। তো দেখ লোকটা প্রিভিয়াস ইয়ারে 92 ডেজ করেছে, তাহলে দাদা 182 না করতে পারলো, 60 দিনের যে ক্যাটাগরিটা ছিল সেটাও কমপ্লিট করেছে, 60 দিনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। আর আমাকে কি করতে হতো, 60 দিন বাদ দিয়ে, মানে ওই ইয়ারটা 24-25 বাদ দিয়ে তার আগের 4টে বছর দেখতে হবে, যে ওটা যোগ করে 365 বা তার বেশি হচ্ছে, তাহলে ও যোগ কর তো দেখি। মানে 24-25-কে ছেড়ে 4টে গুণ, 23-24, 22-23, 21-22, 20-21, দিন সংখ্যাগুলো তো লিখেই নিয়েছি ওদের, তো ওই দিন সংখ্যাগুলো যোগ করে দেখ তো 365 দিন বেশি হচ্ছে কিনা। আদা অবভিয়াসলি বেশি হবে, 21-22-এতে 20-21-এই তো 365 রয়েছে, তো দেখ স্বাভাবিক 365-র বেশি হবে। তার মানে দাদা এখানে দেখতে পাচ্ছি ও 6-এর 1 ধারা পূরণ করে ফেলেছে, কেন 60 দিন আর 365 দুটোই ফুলফিল। তার মানে লোকটা 6-এর 1 ধারা যে কোনো একটা করলেই হয়, তো 6-এর 1 ধারা অনুযায়ী তার মানে ও রেসিডেন্ট হয়ে গেছে, ও কি হয়ে গেছে, রেসিডেন্ট হয়ে গেছে। তাহলে বল প্রথম বল তো এইটুকু বোঝাতে পারলাম না পারিনি বল, এইটুকু অবধি বল 6-এর 1 ধারাটা বোঝা গেল না যায়নি, ও 60 ডেজের বেশি করে ফেলেছে, এবং আগের 4টে বছর মিলিয়ে অবভিয়াসলি 365-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে ও 6-এর 1 ধারায় রেসিডেন্ট। বল এইটুকু বল ক্লিয়ার হলো না হয়নি বল, এইটুকু অবধি বল ক্লিয়ার হলো না হয়নি। বল এইটুকু অবধি বল ক্লিয়ার না ক্লিয়ার নয়।
এবার যে আমি বলেছিলাম যখনই 6-1 করবে আমরা চলে যাব কততে, 6-6। তো 6-6টা খেয়াল কর। আচ্ছা দেখো, এখানে 6-6 খুব সিম্পল একটা লজিক বলেছিল যে 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট হতে হবে, 10টার মধ্যে যে কোনো দুটোতে, অ্যাটলিস্ট দুটোতে রেসিডেন্ট, আর 7টার মিলিয়ে 729 দিন। এবার দেখ, এটা আমাদের হিসাবও করতে লাগবে না, আমাদের কত ইজি। দেখ, লোকটা 21-22-এর আগে কোনোদিন ইন্ডিয়ার বাইরে যায়নি, কোনো দিন নয়। তাহলে তো দাদা আগের যে বছরগুলো, মানে ধরো 21-এর আগের যতগুলো বছর ছিল প্রত্যেকটা বছরই তো 365 দিনে ইন্ডিয়ায় ছিল। তাহলে তো অবভিয়াসলি রেসিডেন্ট হয়ে গেল। কেন, রেসিডেন্ট হওয়ার জন্য আমাকে নয় 60 দিন বা 182 যে কোনো একটা থাকতে হয়। তাহলে ও তো 365 হয়ে গেল। তাহলে অবভিয়াসলি ও 10টার মধ্যে দুটোতে কি হয়ে গেল, রেসিডেন্ট হয়ে গেল। আর অবভিয়াসলি 7টা বছর যোগ করলেও 729 হয়ে যাচ্ছে। অবভিয়াসলি হবেও, একটা বছরই তো 365 আছে, 7খানা বছরের মধ্যে যদি 4টেতে 365 থাকে তো আরামসে হয়ে যাবে 729, ভাবারই ব্যাপার নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি এর লোকটা 6-1-এও পুরো কমপ্লিট মেরে দিয়েছে, 6-6-এরও দুটো করে ফেলেছে। তার মানে এই লোকটা হয়ে যাবে কেউ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। দেখ, মুখে উত্তর হয়ে গেল। তাহলে কি বুঝলি, দেখ 60 দিনের ক্যাটাগরিটা কমপ্লিট মেরেছে, 6-1 করে ফেলছে। সে যেহেতু কোনোদিন ইন্ডিয়ার বাইরে যায়নি 21 সালের আগে, তার মানে অবভিয়াসলি সে 6-6-তে দুটোই পূরণ করেছে, মানে 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট অবভিয়াসলি হয়ে গেছে। আর কি হয়েছে, 729 দিনও করে ফেলেছে 7খানা বছর মিলিয়ে। তার মানে সে 6-6 দুটোই করেছে পূরণ। তো আমার কি এইটুকুতেই অঙ্ক শেষ? তাহলে কি লিখে দিই রেসিডেন্ট অর্ডিনারি রেসিডেন্ট? না, কমেন্ট লিখতে হবে, মানে বিষয়টাকে এক্সপ্লেন করতে হবে। তো নিচে লেখো, ইন দিস কেস, ইন দিস কেস মিস্টার শ্রী সেন Mr. Sri Sen stays in India, in previous year 24-25, previous year 24-25 for 92 days, for 92 days, ব্র্যাকেট দিয়ে লেখ এক্সিডিং, তুই যেটা পড়ে এলি সেটাই লিখতে হবে, এক্সিডিং 60 days and more than 365 days, and more than 365 days in 4 preceding previous year, in 4 preceding previous year। তাহলে কি লিখলাম, ইন দিস কেস মিস্টার শ্রী সেন স্টেজ ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার 24-25 ফর 92 days, যেটা এক্সিডিং 60 days, অ্যান্ড মোর দ্যান 365 days in 4 preceding PY, full stop. So he satisfies, the basic conditions, so he satisfied the basic conditions of section 6-1। তাহলে কি বললাম, সো হি স্যাটিসফাইড দ্য বেসিক কন্ডিশনস অফ সেকশন 6-1।
ফুল স্টপ বা হ্যাঁ ফুল স্টপ দিলে হেন্স হি ইজ রেসিডেন্ট, হি ইজ রেসিডেন্ট, হি ইজ রেসিডেন্ট। এবার হি ইজ রেসিডেন্ট, তাহলে আগে বল তো সবার এতটুকু লেখা হয়েছে না হয়নি বল। তা দেখ কি লিখলাম, ইন দিস কেস মিস্টার শ্রী সেন স্টেজ ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার 24-25 ফর 92 days and more than 365 days in 4 preceding PY, so he satisfied the basic condition of section 6 এর act, hence he is resident। তো এইটুকু আগে সবাই লিখে নে, তারপর আমরা প্যারা চেঞ্জ করে আরেকটু লিখতে হবে। তো বলো সবার কি লেখা হয়েছে এতটুকু, বলো সবার কি এতটুকু লেখা হয়েছে না হয়নি? চল প্যারা চেঞ্জ করে লেখ, প্যারা চেঞ্জ করে লেখ। হি ইজ, হি ইজ নেভার, নেভার, he is never outside India, outside India before 2021, before 2021, so he also, so he also satisfies, satisfies the additional conditions, the additional, the additional conditions, তাহলে কি বললাম, হি ইজ নেভার আউটসাইড ইন্ডিয়া বিফোর 2021, সো হি অলসো স্যাটিসফাইজ দ্য অ্যাডিশনাল কন্ডিশনস অফ সেকশন, অফ সেকশন 6 ফুল স্টপ দিয়ে এবার লেখ হেন্স হি ইজ রেসিডেন্ট and ordinarily resident, ordinarily resident, ordinarily resident, তার মানে কি হলো, সে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট, এটাই অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল উত্তর, যে সে কি রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট। এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটা লিখলে আমাদের অঙ্ক খতম হয়ে যাবে। তাহলে বল সবাই বল, প্রত্যেকের কাছে এইটুকু ক্লিয়ার না ক্লিয়ার না বল, প্রত্যেকের কাছে বল এটা ক্লিয়ার না ক্লিয়ার না, প্রথম অঙ্কটা বল ক্লিয়ার না ক্লিয়ার না। চলে যায় পরের অঙ্কে আসি। দেখি আর এই অঙ্কটা দেখা যাক। ইলাস্ট্রেশন 29, এটা ইয়ারে এসেছিল 19-এ, দেখ
অঙ্কটায় কি বলেছে খেয়াল কর, এটা অনার্সে আসা অঙ্ক, চল দেখা যাক কি বলেছে। বলছে দেখ, মিস্টার পাল একজন ফরেন ন্যাশনাল, মানে বিদেশের লোক আর কি। ভালো কথা, আমাদের কি হোক, তো বিদেশের লোক, সে বিদেশে থেকে এবার ইন্ডিয়াতে এসেছে। বলছে কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অন এপ্রিল 17, 2020-তে, 2020-17-তে ও কি হয়েছে, ইন্ডিয়াতে এসেছে ফার্স্ট টাইম। ভালো কথা। ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 20, 21, 21, 22, 22, 23, 23, 24, 24 পর্যন্ত। দেখ এখানে না আমাকে বের করতে হচ্ছে না, বলেই দিয়েছে সে কতদিন করে ইন্ডিয়াতে ছিল, এটা বলে দিয়েছে। ভালো কথা। আমাকে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করতে, দাদা পরিষ্কার আমাকে আগে খুঁজতে হবে 24, 25। তুই দেখবি মুখে মুখে উত্তর করতে পারি, যদি তুই প্রত্যেকটা কথা আমার ভালো করে শুনে থাকিস, তাহলে অঙ্কটা তুই পড়ে খালি দিন যেহেতু দেয়া আছে, তুই দেখে বলে ফেলতে পারবি যে এর কি হবে। দেখ আমি তোকে মন দিয়ে বোঝাই, 24, 25 দেখতে হবে তোকে ফার্স্টে। 24, 25-এ দেখ 72 দিন, দাদা অটোমেটিক্যালি 72 দিন মানে 60 দিনের বেশি। তাহলে আমাকে আগে 4টে বছর দেখতে হবে যে 365 হচ্ছে কিনা। তো দেখ 150, আগের 4টে বছর মানে 190, 21, 75, 150, 4টেকে যোগ কর। আগে আমরা মুখে করছি, তারপর খাতায় কর। এই 4টেকে যোগ কর, তো তাই দেখ যোগ করে কি 150 আসছে, 4টেকে যোগ কর, 150, 75, 21, 190, 4টেকে যোগ কর। দেখ 365 দিন আসছে না আসছে না, এই 4টেকে যোগ কর। 365 ডেজ হচ্ছে না হচ্ছে না, যোগ করে দেখ তো দেখি। 150, 75, 21 আর 190, 4টেকে যোগ কর। যোগ করে দেখ 150 আসছে না আসছে না, খেয়াল করে বলতো দেখি 150 আসছে না আসছে না। আদা অবভিয়াসলি 150 কেন বলছি, 365 দিন আসছে না আসছে না, অবভিয়াসলি 365 আসছে, 436 হয়ে যাচ্ছে, তাহলে 365-র বেশি আসছে। তার মানে দেখ ও 6-এর 1 ধারা করে ফেলেছে, যেহেতু 60 দিনের বেশি আর আগের 4টে মিলিয়ে 365, তার মানে সে অবভিয়াসলি কি করে ফেলেছে, 6-এর 1 ধারা করে ফেলেছে। এবার 6-এর 6 ধারা কি করতে পারছে, ও তোরা অঙ্কটা 5 মিনিট দেখে আমাকে উত্তর দিতে, দেখি যে 6-এর 6 ধারা কি করতে পারছে, একবার দেখে উত্তর দে তো আমাকে দেখি। 6-এর 6 তোদের লজিকে আমাকে উত্তর দে যে 6-এর 6 কি করতে পারছে, কোয়েশ্চেনটা একবার দেখে নে, 2 মিনিট দেখে আমাকে উত্তর দে। 6-এর 6 কি, আমি তো বলেই দেবো এক্ষুনি, তোদেরকেই পরীক্ষার হলে করতে হবে, তো ভেবে বল 6-এর 6 ধারা কি করতে পারছে লোকটা, কি বলিস তোরা, 6-এর 6 কি করতে পারছে? বল, সময় শেষ। তাহলে বলতো 6-এর 6 কি করতে পারছে, হ্যাঁ অথবা না, কি বলিস তোরা? 6-এর 6 কি করতে পারছে, ও বলছে হ্যাঁ, ভেবে বল বাকিদের কি বক্তব্য বল। ও বলছে না, বাকিরা কিছু বক্তব্য রাখ, তাহলে ভালো হয়। 6-এর 6-তে কি বলা হয়েছিল, 10টার মধ্যে 2টোতে রেসিডেন্ট, আর কি 7টা মিলিয়ে 729 দিন, তাই তো। এবার আমি তোদের যদি বলি, খেয়াল কর, ভালো করে খেয়াল করবি, খুব সুন্দর লজিক। 10টার মধ্যে যে কোনো 2টোতে রেসিডেন্ট মানে 6-এর 1 ধারা পূরণ করতে হবে। আদা দেখো, একটাতে 190 দিন আছে, একটাতে, এটা তো বাদ দিয়ে ভাববো 190 দিন আছে, তাহলে এটাতে নয় ও 182 ফুলফিল করে ফেলছে, ও রেসিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাকিতে তো হচ্ছে না। দেখ 21 দিন হচ্ছে না, না 60 দিনের ক্যাটাগরি, না 182 দিন, 75 দিনেরটাও হচ্ছে না। কেন বলতে হচ্ছে না, অর্থাৎ 60 দিনটা নয় হলো, কিন্তু আগের 4টে বছরে 365 তো হচ্ছে না, তাহলে ও রেসিডেন্ট হচ্ছে না। কেন, দেখ আমরা কি বললাম
যে যখনই আমাকে রেসিডেন্ট বলতে চাইছে তার মানে কি, রেসিডেন্ট বলতে চাইছে মানে হচ্ছে নয় 182 ক্যাটাগরি বা আমাকে পূরণ করে 60 ক্যাটাগরি। তো 60 মধ্যে এবার দুটো মার্চ করা ব্যাপার ছিল, 60 দিন এবং সাথে ওর আগে 365 দিন, চারটে মিলিয়ে 365। মানে ধর আমরা যদি দেখতে যাই যে লোকটা 21-22-এ রেসিডেন্ট কিনা, তার জন্য কি করতে হয়, 21-22-এর আগের 4টে বছর দেখতে হবে। কিন্তু দাদা 21-22-এর আগে তো একটা বছরই পাচ্ছি, কেন, ওর আগে তো লোকটা বিদেশে থাকতো, লোকটা তো ফরেনের লোক, সে তো ইন্ডিয়াতে এসেছে ফার্স্ট টাইম 2020-তে, 20-21-এ, তাহলে ওর আগে তো বাইরে, তার মানে ওখানে তো জিরো, তাহলে তো 365 হচ্ছে না। মানে পরিষ্কার কথা, 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট হচ্ছে না, 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট হচ্ছে না। আর 729 দিন তো অনেক দূরের কথা, 729, তার মানে দেখ 6-এর 6 হচ্ছে না, তার মানে শুধু 6-এর 1 করছে কিন্তু 6-এর 6 করতে পারছে না। মানে একে আমরা কি নাম দেব, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট কিন্তু অর্ডিনারিলি নয়, বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে বল বেসিক কথাটা কি বোঝা গেল না যায়নি বল। তাহলে কি দেখলাম আমরা, দা প্রিভিয়াস ইয়ারে ও 60 দিন এবং তার আগের 4টে মিলিয়ে 365 করে ফেলছি, কিন্তু 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট হতে পারিনি, কেন, ওই 182 বা 60টা তো করতে পারছে না। আর না করতে পারছে কোনটা, না করতে পারছে 729টা। দেখ তুই একটা করতে পারছে না দেখলি আর পরেরটা ভাববি, 729টা পাচ্ছে না, তা তোকে ভাবারও দরকার নেই যে দুটোতে রেসিডেন্ট হলো কি হলো না, কেন আমি তোকে আবারও বলেছিলাম যে এখানে দুটোই করতে হবে, ঠিক আছে, একটা করতে পারছে না আর একটা করলে হয়ে যাবে এরকম ব্যাপার নেই, দুটোই করতে হবে, একটা পারেনি মানে দুটোই পারেনি আমরা ভেবে নেব, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে বল পুরো কনসেপ্টটা বল বোঝা গেল না যায়নি, বল পুরো কনসেপ্টটা বল বোঝা গেল না যায়নি, পুরো কনসেপ্টটা বল বোঝা গেল না যায়নি। তাহলে এই কথাটাকে আমাকে ভাষায় প্রকাশ করে লিখে ফেলতে হয়। তোরা পরীক্ষার সময় কোনো কমেন্ট তো মুখস্থ করে যেতে পারবি না তুই, বা ওরকম ব্যাপারও নেই, তুই যা কনসেপচুয়াল বুঝবি সেটাই তোকে লিখতে হবে, ঠিক আছে, চল দেখা যাক। আসো, তো কত দাগের কোশ্চেন এটা আমাদের, এটা আমার জীবন চমকে দিচ্ছে আর কি। তো লেখ ইলাস্ট্রেশন 29 ছিল মনে হয়, ঠিক আছে আসো, আমরা না ওই দিন সংখ্যাগুলো আগে টুকে ফেলতো পরপর, যেমন আমি তোদেরকে দেখালাম এই সময় যে আগে সবার আগে শুরু করবি 24-25 দিয়ে, 24-25-এ এতদিন, 23-24-এ এত, যেমন আগেরটাই লিখলাম আমরা, আগেরটা যেমন যোগ করে করে লিখেছিলাম, এখানে তো দেয়া আছে যে পরপর লিখে ফেলবে, পরপর লিখে ফেল, আমিও লিখছি 1 মিনিট। চমকে যাচ্ছে জীবন, কি হবে, ওয়ার্ডে লেখা যাচ্ছে। ঠিক আছে, লেখো, প্রথমে কি লিখবে, 2024-25, কতদিন ছিল 2024-25-এ, আর 2024-25-এ 72 ডেজ ছিল, বাকিগুলো লিখে ফেলবি, 2023-24
2022-23, 2021-22 আর 2020-21। ঠিক আছে, 2023-24 সালে কত দিন? 2023-24 হচ্ছে 190 দিন, 190 days। ঠিক আছে, তারপরেরটায় 22-23 হচ্ছে 21 দিন, তারপরে হচ্ছে 21-22 হচ্ছে 75 days, আর এটাতে হচ্ছে 150। আগেই দিন সংখ্যাগুলো একবার আমরা লিখে নিলাম। দেখ এবার তো কমেন্ট লেখার পালা, সেরকম কিছু নতুনত্ব নেই এখানে। তাহলে বলো, সবার কি এই দিন সংখ্যাগুলো লেখা হয়েছে? বলো, সবার কি ডেজ গুলো লেখা হয়েছে না হয়? বল, ডেজ গুলো বল, সবার লেখা হয়েছে না হয়? বল, সবাই বল, লেখা হয়েছে না হয়নি? চলো, আশা করছি লেখা হয়েছে। চলে আয়। তো আমরা এবার কমেন্টটা লিখেই দেবো, যে কমেন্টটা আমরা এতক্ষণ লিখছিলাম তো সেটাই আবার লিখবো। তো লেখ, ইন দিস কেস, লেখ ইন দিস কেস, কি লিখতে হবে? লোককেও মিস্টার পল, তাই তো, মিস্টার পাল স্টেজ ইন ইন্ডিয়া, স্টেজ ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার, ইন প্রিভিয়াস ইয়ার 2024-25 ফর, কতদিন ছিল ইন্ডিয়াতে? ফর 24-25-এ কতদিন? 72 days, ফর 72 days। গায়ে ব্র্যাকেট দিয়ে লিখে রাখ, এক্সিডিং, এক্সিডিং 60 days, 60 দিন, এক্সিডিং 60 days, exceeding 60 days and more than, and more than 365 days in 4 preceding PY, and more than 365 days in 4 preceding previous years, previous years, full stop. So he is resident, so he is resident, so he is resident, প্যারা চেঞ্জ কর, so he is resident। তো সবাই বল, আগে এতটুকু আগে বল তো, সবার লেখা হলো না হয়নি? বল তো দেখ, এতটুকু লেখা হয়েছে না হয়নি? বল, এতটুকু অবধি বল, সবার লেখা হয়েছে না হয়? বল, এতটুকু বল, লেখা হয়েছে না হয়নি? ঠিক আছে, আশা রাখছি হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লেখ,
but but he fails, like but he fails to satisfy, but he fails to satisfy, but he fails to satisfy the additional conditions, additional conditions, conditions under section 6 তাহলে কি বললাম, বাট হি ফেলস টু স্যাটিসফাই দ্য অ্যাডিশনাল কন্ডিশন আন্ডার সেকশন 6 ঠিক আছে, ফুল স্টপ। হেন্স হি ইজ, হেন্স হেন্স হি ইজ resident, hence he is resident but not, but not ordinarily, but not ordinarily resident। তাহলে কি লিখলাম, hence he is resident but not ordinarily resident in India, লিখে দিবি in India, in India for previous year, লিখে দিতে পারিস for previous year 24-25, সেই জন্য সে ইন্ডিয়াতে কেউ প্রিভিয়াস ইয়ার 24-25 জন্য সে রেসিডেন্ট, কিন্তু অর্ডিনারিলি রেসিডেন্ট নয়, বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু আমাদের পরীক্ষায় দেয়। তাহলে বল, প্রথমটা বল, সবার বোঝা গেল না যায়নি? বল, এতটুকু বল, সবার লেখা হয়েছে না হয়নি? বল, এতটুকু অবধি বল, সবার হয়েছে না হয়নি? ঠিক আছে, আমি জিজ্ঞেস করি সবাইকে, তো এতটুকু অবধি বল, প্রত্যেকের বোঝা গেছে না যায়নি? প্রত্যেকে বল, বোঝা গেছে না যায়নি? যেটুকু বোঝালাম সবার বোঝা গেছে না যায়নি? ঠিক আছে, তো চলে আয় আমরা পরের কোশ্চেনে যাই। ঠিক আছে, এটাই করা যাক। ইলাস্ট্রেশন 22 চলে দেখি আয় কি বলেছে। এখানে দেখ বলছে, as per Indian Income Tax Act 1961 determine the residential status of the following person। ঠিক আছে, for the assessment year 25-26 কি লেখা আছে দেখ, মিস্টার বাম কেম টু ইন্ডিয়া। ঠিক আছে, সে কি হয়েছে, ও ইন্ডিয়ায় এসেছে ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ইন্ডিয়ায় এসেছে 30 জুন 2018, জুন মাসের 18-তে সে এসেছে, 18 সালে জুন মাসে সে চলে এসেছে। ঠিক আছে, অ্যান্ড আফটার স্টেইং ফর 3 ইয়ার্স, মানে 18 সালে আসার পর সে 3 বছর থেকেছে ইন্ডিয়াতে, সে আবার জার্মানি চলে গেছে 1 জুলাই 21। ঠিক আছে, আবার 1 এপ্রিল 22 এসে আবার ফিরে এসেছে ইন্ডিয়াতে। আবার সে ইন্ডিয়াতে ছিল 31 জুলাই 23 অবধি ছিল। আবার 1 আগস্ট 23 সে ডেনমার্কে চলে গেছে, একটা মান্থলি স্যালারি 8 লাখের মান্থলি স্যালারিতে সে ডেনমার্কে চলে গেছে।
আবার হি ট্রান্সফার টু ইন্ডিয়া, সে আবার ইন্ডিয়াতে ট্রান্সফার হয়েছে 1 জানুয়ারি 2025 এবং দিল্লিতে তার অফিস জয়েন করেছে, মানে এবার থেকে সে ইন্ডিয়াতেই থাকছে। ভালো কথা। তো দেখ, আমার সবার প্রথম যেটা জানতে হবে, আমার সবার প্রথম কাজ 24-25, যেটা আমার প্রিভিয়াস ইয়ার। তাহলে কি কেউ বলতে পারবি লোকটা 24-25-এ কতদিন ছিল, মানে কোন থেকে আমরা গোনা শুরু করব? শুধু মাসের নামগুলো বললেই হবে, যে কবে থেকে আমরা গোনা শুরু করবো, যে লোকটা 24-25-এ কটা মাস ছিল বা কোন কোন মাস ছিল, যদি একটু তোরা আমাকে বলতিস। দুটো অঙ্ক তো আমরা করলাম, তো যদি বলতে পারিস ভালো হয়, খুব চেষ্টা কর যে কটা মাস আমরা ছিলাম 24-25-এ। বল দেখি, কেউ একটু বলার চেষ্টা কর, 24-25-এ কটা মাস ছিল। বল, কোশ্চেনটা দেখাতে বলতে, তাই তো? দেখ, কোশ্চেনটা দেখে বল 24-25-এ কটা মাস ছিল। বল, এবার বল। ওরা বলছে 3 মাস ছিল। তা কি কি মাস বাবু? জান, ফেব আর মার্চ বলছিস, তাই তো? ঠিকঠাক বলে ফেলেছিস, অর্থাৎ 3 মাসই ছিল দাদা, একদম কারেক্ট আছে। তো তার মানে দাদা 3 মাস মানে মোটামুটি দেখা যাক, আমরা এখন কিছু মুখে কমেন্ট করব না, আমরা লিখে করি। আয় দেখি কমাস হচ্ছে, আস। আয়, প্রথমে চলে আয়, লিখে ফেলি 2024-25, 3 মাস। জান মাসের কত? 31 তারিখ জানুয়ারি, ফেব্রুয়ারিতে 28, মার্চে 31। টোটাল যা যোগ করলে 90 ডেজ হয়ে যাচ্ছে, 90 ডেজ। দেখ তো সবার 90 ডেজ আসছে কিনা, দেখ তো সবার 90 ডেজ হচ্ছে না হয়নি। আচ্ছা, খুবই ভালো দেখতে পাচ্ছি যে 90 ডেজ হয়ে যাচ্ছে, মানে 182-তে না যেতে পারলেও ও 60 দিনে তো যেতেই পারে, কেন 60 দিনের ক্যাটাগরিটাও ফিল আপ করে দিয়েছে। তো দেখ, খুবই ভালো, 60 দিনটাও করতে পেরেছে, আমরা খুশি ওর জন্য। তো এবার দেখি আয়, 60 দিন করলেও আমাকে তো আগের 4টে দেখতে হবে। তো চলো 4টে নাম লিখে নি, আয় 4টে নাম লিখে দে। 2023-24, 22-23, 21-22, 2020-21। আপাতত আমরা 4টেই নাম লিখেছি, এর বেশি নাম লেখার এখন দরকার নেই, যখন লাগবে করব। তো এবার কিছু কনে গোনো, আগে গোনো তো 23-24-এ কদিন। দেখ ভালো করে বুঝবি, সে 1 আগস্ট 23-এ পালিয়েছে। আবার কোথায় পালিয়েছে? অর্থাৎ 23-24-এ 1 আগস্টে সে পালিয়েছে ডেনমার্ক। তার মানে এপ্রিল থেকে আগস্ট অবধি ছিল। ভালো করে বোঝ, আগস্টের 1 তারিখে চলে গেছে, মানে এপ্রিল থেকে তো ছিল। অর্থাৎ ওখানেও একটা 23 দেখতে পাচ্ছি, জুলাই 23, ওটা তো 22-23-এ পড়ছে। ও আমার তো কত চাই? আমার তো 23-24 চাই, তাই তো নাকি? আমার তো 22-23টা পরেরটাই চলে যাবে, 22-23টা। তো চলে আয়, দেখা যাক কি আছে, চেক করি। আর ধীরে ধীরে বোঝা যাক। তাহলে বোঝার চেষ্টা কর, 31 জুলাই ও ইন্ডিয়াতে ছিল, 31 জুলাই অবধি, 23 অবধি, 1 আগস্টে সে বেরিয়ে গেছে, তার মানে ওটাও ঠিকঠাক। তার মানে 31 জুলাই অবধি সে ইন্ডিয়ায় ছিল, আগস্টের 1 তারিখে সে বেরিয়ে গেছে। তার মানে
23-24 ও জুলাই 31 অবধি ছিল, আর আগস্টের একদিন ছিল। তো চলে আয় মাসটা দেখানো যাক। আসো, তাহলে এপ্রিলের পুরো 30 দিন ছিল, হলো। মেতে কত দিন? 31 দিন। জুনে কত দিন? 30 দিন। জুলাইও 31-এ। লাস্ট আর হচ্ছে আগস্টের একদিন। তো দেখ তো গুনে কতদিন হচ্ছে, দেখ তো গুনে 23-24-এ কতদিন হচ্ছে, দেখ না টোটাল করলে 23-24-এ কতদিন আসছে, হিসাব কর তো দেখি। 123 ডেজ, ঠিকঠাক 123 দিন এসে যাচ্ছে, 123 দিন 23-24-এ। সাবাস। চলো এবার খুঁজতে হবে 22-23টা, 22-23টা। কে আমাকে কোয়েশ্চেন দেখে বলতে পারবি যে লোকটা 22-23-এ কতদিন ছিল? সে এপ্রিল 2022-এ চলে এসছে, 22-23 মানেই কিন্তু এপ্রিল থেকে। তাহলে কে আমাকে বলতে পারবি যে 22-23-এ কতদিন ছিল? কোয়েশ্চেনটা দেখে আমাকে জবাব দে যে 22-23-এ লোকটা কতদিন ছিল বলে তোদের মনে হচ্ছে। ভেবে উত্তর দে, অঙ্কটা পড়ে নে একবার, দরকার পড়লে পড়ে আমাকে কোশ্চেনে আনসারটা দে যে 22-23-এও কতদিন ছিল। বল, এবার উত্তরটা দে যে 22-23-এ কতদিন ছিল। পরিষ্কার ওরা বলে ফেলিয়েছে ওরা 365 ডেজ। সাবাস। তো বসিয়ে ফেল 22-23-এ 365। ঠিক আছে, এবার আমার প্রশ্ন আবারও আছে, তাহলে 21-22-এ কদিন ছিল? 21-22-এ যদি 22-23-এ 365 দিন থাকে, 21-22, এটা তো বলতে আমার দেখতে হবে। আসো, দেখতে হবে, না দেখে তো বলতে পারবো না। দেখ ও আবার কি বলেছে, দেখ সে 18 সালে এসছিল প্রথম, সেখান থেকে আবার 3 বছর থেকে সে জুলাই 1-21-এ আবার জার্মানি চলে গেছিল। কবে জার্মানি গেছিল? জুলাই 1-21-এ, মানে 21-22-এ সে জুলাই অবধি ছিল। কতদিন অবধি ছিল? জুলাই অবধি। তার মানে সে এপ্রিল থেকে ছিল, এপ্রিল মে জুন জুলাই, তোমার 4 মাস ছিল। চলো লিখি 21-22-এ জুল, দেখ প্রথমে হচ্ছে এপ্রিল মাসের 30 দিন ছিল, তাই তো। 21-22-এ মে মাসের 31 দিন, জুন মাসের 30 দিন, জুলাইয়ের 1 তারিখ অবধি ছিল, তার মানে জুলাইয়ের একদিন নিয়ে নিলি। দেখ তো কতটা হচ্ছে, আবার টোটাল ডেজ এসে যাচ্ছে 92 ডেজ, 92 ডেজ। দেখ সবাই দেখ তো এইটুকু অবধি ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখ তো দেখি 92 ডেজ অবধি ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইবার ঠিক আগেরটা দেখো, আগেরটা 21-22-এর আগে দেখো, 20-21 দেখো, দেখো দেখ সে জুলাই 21-এ কি হয়েছে, জার্মানি চলে গেছে, তাই তো। আদা দেখো 30 জুন 1800 সে সবার প্রথম এসছিল, আফটার স্টেইং ফর 3 ইয়ার্স, তারপর সে জুলাইয়ে গেছে, জুলাই 21-এ গেছে। তার মানে জুলাই 21-এর আগে সে 3 বছর ইন্ডিয়াতেই ছিল, মানে 20-21-এ ও 365 দিন সে ইন্ডিয়াতে ছিল। কিছু করার নেই, ভালো কথা। 20-21-এ তার মানে ও 365 দিনই ছিল। তো দেখ খুব পরিষ্কার লজিকে আমরা এইটুকু পেয়ে গেছি। খুঁজে দেখি যে ও 60 দিন করতে পারছে কিনা। আদা পেরে গেছে, 24-25-এ যা করে ফেলেছে, 90 দিন অলরেডি, 60 দিনের বেশি। আর ওটাকে বাদ দিয়ে বাকি 4টেকে যোগ করলেও 365-র বেশি হয়ে যাচ্ছে, মানে 60 দিনের ক্যাটাগরি ফিল আপ, মানে ও রেসিডেন্ট হয়ে গেছে।
এবার খালি দেখা যে 10টার মধ্যে দুটোতে হচ্ছে কিনা 729 হচ্ছে কিনা। তাহলে ও তোরা কি আমাকে বলতে পারবি যে ও 10টার মধ্যে হচ্ছে কিনা রেসিডেন্ট দুটোতে? দাদা এইটা দেখি বলে দেবো, আসো চলো। তুমি দেখা বলেছিলে দেখো দুটোতে তো হয়েই যাচ্ছে। এ দেখো 22-23-এ 365 দিন, 20-21-এ 300, 4টে ইয়ারের 10টা দেখতেই হয়নি দাদা, 4টে ইয়ারের মধ্যেই তো রেসিডেন্ট হয়ে গেছে। এটাতে রেসিডেন্ট, এটাতে 365 দিন ছিল মানে কি রেসিডেন্ট হয়েও বেশি। দেখ দুটোতে রেসিডেন্ট, আমার তো অ্যাটলিস্ট দুটোতে চাই, তো দুটো পেয়ে গেছি আর কেন বেশি ভাববো, তো দুটোতে হয়ে গেছে। আর দেখ 729 দিন লাগবে। তাহলে একটা কাজ করছি, 7টা যেহেতু বছর, আমরা তো মাত্র 4টে করেছিলাম, আর একটু বাড়াই বছরটা, 2019-20টা লেখ, 19-20 লেখ। আমার এখানে তোদের কাছে প্রশ্ন আছে, যে বল না 19-20-তে লোকটা কতদিন ছিল, বল তো দেখি 19-20-তে লোকটা কতদিন ছিল, কেউ বলতে পারবি যে 19-20-তে লোকটা কতদিন ছিল? একবার কোয়েশ্চেনটা দেখে নে। দেখ লোকটা জুন 18 এসছিল এবং 3 বছর পর পর সে ইন্ডিয়ায় ছিল। আদা 19-20-তেও তো ফুল ইয়ারই ছিল, 19-20-তেও তো ফুল ইয়ারই ছিল, তার মানে কেন 18 সাল থেকে ও থাকছে, 3 বছর পর পর থেকেছে, তাহলে 19-20-তেও ফুল ইয়ারই ছিল। তাহলে কতদিন 19-20-তে, তাহলে কতদিন ছিল বলো? ফুল ইয়ার ছিল মানে কতদিন ছিল 19-20-তে, বল ভেবে বল। 19-20-তে কতদিন ছিল? 365 দিন বলছে। বাকিদের কি বক্তব্য বল, বাকিরা কিছু বল। 365, আর কারোর কিছু বক্তব্য? বল। দেখ 4 ইয়ার হয়ে গেছে, ওটা তো 60 দিনটা দেখার জন্য 4টে বছর দেখতে হয়, অ্যাডিশনাল কন্ডিশন দেখার জন্য আমাকে তো 10টা দেখতে হয়, 10টা প্রিভিয়াস ইয়ার। তো 10টা প্রিভিয়াস ইয়ার দেখার জন্য আমরা আরেকটু বাড়াচ্ছি, যাতে আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার আসে। কেন 10টা দেখতে হয়, 7টা দেখতে হয়, 729 দিন দেখতে হয়, তো তো 4টে শুধু দেখলে তো হবে না, আমাকে তো আরও কয়েকটা বাড়িয়ে দেখতে হবে। সেই জন্য আমরা আরেকটু এগোচ্ছি। আগেরগুলো তো দরকার পড়েনি বাবু, কিন্তু এগুলো তো দরকার আছে, না হলে একটু সমস্যা হয়ে যাবে। দেখ আমরা সবটা তো তোরা অতটা মুখে মুখে করতে পারবি না, কেন সেই জন্য আমি লিখে নিচ্ছি যে এই বছরও ছিল বেশ কিছুদিন। কেন আমায় তো দেখতে হয় 10টা বছর, অ্যাডিশনালের ক্ষেত্রে 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট হতে হয়। আমরা এখানে দেখলাম যে 4টের মধ্যে দুটোতেও রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে আর বেশি খাটতে হলো না, 729ও হয়তো হয়ে যাবে। তবুও আমরা একটু দেখে নিচ্ছি যে কতদিন ছিল কি ছিল না, আর একটু বাড়িয়ে দেখে নিচ্ছি যে 729 ওর হয়ে যাচ্ছে কিনা। তুই এমনি তো 4টে বছর মিলিয়ে 729 হয়ে যাচ্ছে, এটা হয়তো তুই বুঝতে পেরেছিস, তবুও আমরা একটু বাড়িয়ে লিখছি যাতে তোদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকে আর কি। তো বল এখানে আমার বক্তব্য যেটা, যে 19-20-তে কতদিন লিখবো? 366 দিন লিখবো। কেন 2020 সালটা লিপ ইয়ার ছিল, 2020 সালের ফেব্রুয়ারি মাস, তার মানে 29 দিনে হয়ে যাবে, ঠিক আছে। 2020 সালটা যেহেতু আছে ওটা লিপ ইয়ারে চলে যাবে, ঠিক আছে, ওটা লিপ ইয়ারে চলে যাবে, সেই জন্য 366, এটাই জিজ্ঞেস করার চাচ্ছেন। তো চলো ঠিক আছে, আশা করছি তোরা বুঝে গেছিস। এইবার আর যাবো না আমরা। তো এবার খেয়াল করো অলরেডি কি 729 কি হয়ে যাচ্ছে, আমরা দেখলাম দুটোতে রেসিডেন্ট হয়ে যাচ্ছে। 729 হচ্ছে না মোটামুটি যদি যোগ করি আমরা, দেখ না 4টে-5টা ইয়ার তো বেরিয়েই তো গেছে, ওটাকে যোগ করে দেখ তো 729 হচ্ছে না বল। দেখ না যোগ করে দেখ তো 729 হচ্ছে না।
বল 729 হচ্ছে না হচ্ছে না, ওদেরকে যোগ করতে বললাম, করিস নি। দেখ, তো দেখ 123 365 করে আছাড়া অলরেডি হয়ে যাচ্ছে ঠিকঠাক। তাহলে কমেন্টটা লিখে দে। আমি আর কমেন্টটা লিখবো না, আমি মুখে বলছি, লিখে নিস। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ ভালো করে কমেন্টটা লেখ। তো লেখ, ইন দিস কেস, বলছি শুনে লিখবি, আর অসুবিধা হলে বলবি। ইন দিস কেস অ্যাসেসি স্টেড ইন ইন্ডিয়া, ইন দিস কেস অ্যাসেসি, অ্যাসেসি বা লোকটার নাম লেখ যা খুশি। ইন দিস কেস মিস্টার বাম একটা বোধহয় ছিল লোকটার নাম। তো ইন দিস কেস মিস্টার বাম স্টেড in India for 90 days, for 90 days, for 90 days in the previous year 2024-25, in the previous year 2024-25, and more than, and more than, and more than 365 days, and more than 365 days during 4 preceding previous year, during 4 preceding previous years, during 4 preceding previous years, during 4 preceding previous years, ফুল কমা দিয়ে লেখ, hence, hence he satisfies, hence he satisfies, hence he satisfies the sections, hence he satisfies the section 6 full stop. So he is resident in India, so he is resident in India, so he is resident in India. তো বল, সবাই বল, এতটুকু অবধি কি লেখা হয়েছে সবার? বল, এতটুকু অবধি কি লেখা হয়েছে সবার? ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ কর, করে লেখ, হি ইজ resident in India, like he is resident in India for more than, for more than 2 times, for more than 2 times, for more than 2 times out of, out of 10, out of 10 preceding previous years, out of 10 preceding previous years. তাহলে কি বললাম? হি ইজ রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর মোর দ্যান 2 times out of 10 preceding previous years, and stayed, and stayed for more than, and stayed for more than, and stayed for more than 729 days, 729 দিন, 729 days in India, in India, in India during, during 7 preceding years, during 7 preceding previous years, like during 7 preceding previous years, during 7 preceding previous year, full stop দিয়ে লেখ, so he satisfies, so he satisfies section 6 so he satisfies
সেকশন 6 ফুল স্টপ। এবার নিচে জাস্ট লিখে দে দেয়ারফর, নিচে লিখে দে দেয়ারফর হি ইজ রেসিডেন্ট, হি ইজ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, হি ইজ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। যেহেতু সে সব ফুলফিল করছে, সে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট। ফুল স্টপ, অঙ্ক শেষ। যে সে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট। তো বল সবার লেখা হয়েছে না হয়নি? বল সবাই বল লেখা হয়েছে না হয়নি? তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এইটুকুই। আরো একটা কি দুটো ক্লাস ওদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে লাগবে, তবে তোরা পুরোটা এটা শিখতে পারবি। ঠিক আছে, তো যেটুকু আজকে বললাম সেটুকু নিয়ে একটু তোরা দেখিস জিনিসগুলো, তোরা পারলে নিজেরা, তোরা তো একটু করেছিস, তো নিজেরা কিছু অঙ্ক একটু চেষ্টা কর প্র্যাকটিস করার, তারপর আমি আর একটা ক্লাস করাবো।